গল্প ফিরে আসা। লেখায় ফাতিহা আরবি। আমার শাশুড়ি মারা যাওয়ার 7 দিনের মাথায় আমার স্বামী নতুন বউ নিয়ে আসে বাড়িতে। আনবেই বা না কেন, সে তো আর আমার সত্যিকারের স্বামী না। সে ছিল আমার বড় আপার স্বামী। নিশানকে, আপা আর তার ছেলে, জন্ম দিতে গিয়ে মারা যায় আমার আপা। সবাই যখন আপার মৃত্যু শোকে জর্জরিত, তখন আমি একদিনের সেই ছোট্ট নিশানকে আগলে নিয়েছিলাম বুকে। হয়ে উঠেছিলাম একজন মা। শাশুড়ি বৃদ্ধ মানুষ, তিনি কিছুতেই নিশানকে সামলাতে পারতেন না। তাই আমার বাবা মায়ের কাছে আবদার করেন আমাকে নিয়ে যেতে তাদের সাথে। কিন্তু আমার বাবার এক কথা, মৃত মেয়ের শ্বশুর বাড়িতে অবিবাহিত মেয়েকে এভাবে পাঠালে সমাজের মানুষ নানান কটূক্তি করবে। বাবা হয়ে তিনি মেয়ের নামে কিছুতেই কুৎসা রটাতে দিতে পারেন না। বাবা প্রস্তাব রাখেন নিশানকে আমাদের কাছে রেখে দিতে। কিন্তু শারাফাত ভাই, নিশানের বাবা, কিছুতেই ছেলেকে দূরে রাখবেন না। তার এক কথা, নিশান তার আর নুহার, বড় আপার, ভালোবাসার চিহ্ন। নুহাকে হারিয়ে এক মায়ে নিশানই তার বেঁচে থাকার সম্বল। ছেলের জন্য তিনি একাই যথেষ্ট বলে নিশানকে নিয়ে চলে গেলেন নিজ বাড়িতে। তবে টিকাতে পারলেন না নিজের জেদ। একবেলা না যেতেই নিশানের মাত্রাতিরিক্ত জ্বর হলো, যা নবজাতকের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ। শারাফাত যখন ছেলের জন্য চিন্তায় অস্থির, তখনই তার মা এক অদ্ভুত প্রস্তাব রাখে ছেলের কাছে। ছেলেকে বোঝায়, ছোট বাচ্চাদের মায়ের প্রয়োজন হয়। আর সোহা, আমি, নুহার বোন। খালার শরীরে মামা গন্ধ থাকে, যেটা এই মুহূর্তে নিশানের খুব প্রয়োজন। কিন্তু সোহার বাবা এইভাবে মেয়েকে দিবেন তাদের কাছে? এখন একমাত্র উপায় সোহাকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়ে নিয়ে আসা। শারাফাত মায়ের কথায় গর্জে ওঠে। সে কিছুতেই নুহার জায়গায় অন্য কাউকে কোনোদিন ভাবতে পারবে না। তার উপর নুহার যাওয়ার মাস পার হয়নি। সে কিছুতেই পারবে না এমনটা করতে। তবে মায়ের কথাটা ফেলে দেওয়ার মতো না। সোহার এক অদ্ভুত ক্ষমতা আছে নিশানকে সামলানোর। অনেক ভেবেচিন্তে শারাফাত রাজি হলো মায়ের কথায়। তবে মনে মনে সিদ্ধান্ত নিল সোহা শুধুমাত্র তার ছেলের মা হয়ে আসবে, কখনো স্ত্রীর অধিকার দিবে না সে তাকে। ছেলের সম্মতিতে বেআই সোবহান তালুকদারের, সোহার বাবা, কাছে সোহাকে ছেলের বউ করার প্রস্তাব রাখেন সুফিয়া বেগম, শারাফাতের মা। সোবহান তালুকদার প্রথমে রাজি না হলেও পরে সুফিয়া বেগমের বিভিন্ন যুক্তির কাছে হার মানেন। মাতৃহারা নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে এক প্রকার অনীহা নিয়ে সম্মতি দেন তিনি। সোহাও মৃত বোনের শেষ চিহ্ন নিশানকে আগলে রাখার জন্য রাজি হয়ে যায় বিয়েতে। এক প্রকার বলিদান দেয় নিজেকে। জেনে শুনে এক অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যায়। সোহা জানে শারাফাত কখনো তাকে মেনে নিবে না। সেও চায় না কোন অধিকার। তার শুধু নিশান হলেই হবে, তার বোনের অংশ। ছোটবেলায় নুহা যেমন করে তাকে সন্তানের মতো আগলে রাখত, ঠিক সেভাবেই মা হয়ে সে আগলে রাখবে নিঃসন্দেহে। ওই দিনই বিয়ে হয়ে সোহা আসে সারারাতের বাড়ি। কোলে তার ছোট নিশান। সোহাকে তার শাশুড়ি নিয়ে যায় সারারাতের রুমে। এই রুমটায় এর আগে বহুবার এসেছে সে। তবে আজকের আশাটা ভিন্ন। আগে ছিল বোন দুলাভাইয়ের রুম, কিন্তু আজ এটা তার স্বামীর রুম, অর্থাৎ তার রুম। সোহা যখন এসব ভাবনায় মত্ত, ঠিক তখনই কেঁদে উঠল নিশান। ধ্যান ভঙ্গ হলো সোহার। নিজেকে সামলিয়ে ব্যস্ত হয়ে পড়ল ছেলের কান্না থামাতে। সোহা যখন ছেলের সাথে গল্প করে তাকে শান্ত করতে ব্যস্ত, তখনই পাশে এসে বসল তার শাশুড়ি। কাঁধে কারো ছোঁয়া পেয়ে চমকে উঠে সোহা। শাশুড়িকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করে, কিছু বলবেন আন্টি? সুফিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে আমি জানি এই বিয়েটা তোর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। কিন্তু কি আর করবি বল, হয়তো এটাই তোর ভাগ্যে ছিল। বোনের স্বামী সন্তানকে নিজের ঘরে পেয়েছিস তুই। যত্নে রাখিস, তোর বোনের আত্মা শান্তি পাবে। সোহা কিছু বলল না, শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল যে সে যত্নে রাখবে। তার ভিতরটা কেমন অনুভূতিহীন। প্রত্যেকটা মেয়ে যেমন বিয়ে নিয়ে স্বপ্ন দেখে সেও দেখেছিল। কোন এক রাজপুত্র এসে নিয়ে যাবে, তাকে রানীর মতো করে রাখবে, ভালোবাসবে। কিন্তু তার ভাগ্য তাকে এমন একজনের সাথে জুড়ে দিয়েছে যে সোহা তার জীবনে এক অযাচিত অবহেলিত বস্তু মাত্র। রাত প্রায় একটা, সোহা বসে আছে সারাফাতের রুমে। পাশেই দোলনায় শুয়ে আছে নিষাদ।
সোহার দৃষ্টি দোলনায় স্থির। ছেলেটা পুরোপুরি বাবার মতো হয়েছে। মায়ের আদলের ছিটাফোঁটা ধাঁচও নেই নিশানের চেহারায়। খট করে দরজা বন্ধের আওয়াজে সোহার ধ্যান ভঙ্গ হলো। সে জড়সড় হয়ে উঠে দাঁড়ালো খাটের এক কোনায়। ভয়ে তার শরীরে মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। সারাফাত কিছুক্ষণ নিগুড় দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহার দিকে। মেয়েটা প্রায় অনেকটাই নুহার মতো দেখতে, তবে নুহার থেকে 1.5 গুণ সুন্দরী। তাও কেন যেন তার নজর আটকায় না এই সৌন্দর্যে। হয়তো নুহার প্রতি অতিরিক্ত ভালোবাসায় তাকে অন্য কোন মেয়ের দিকে আকৃষ্ট করে না। কিন্তু এখন তো সোহা তার স্ত্রী। এখন থেকে প্রতিটা দিন এই মেয়েটা তার চোখের সামনে থাকবে। এক রুমে এক খাটে অবস্থান হবে তাদের। এরপরে কি সারাফাত পারবে নিজেকে আটকে রাখতে, নাকি ভালোবাসা ছাড়াই একটা সময় তাদের মাঝে গড়ে উঠবে স্বামী স্ত্রীর সম্পর্ক? সারাফাত যখন এসব আকাশ কুসুম ভাবনায় মগ্ন, তখনই তার ধ্যান ভাঙে পায় কারো নরম কোমল হাতে স্পর্শে। তাকিয়ে দেখে সোহা তাকে সালাম করছে। মেজাজ বিগড়ে যায় সারাফাতের। ধমকে উঠে বলে, এই মেয়েই তুমি আমার পায়ে হাত দিয়েছ কেন? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছ? সারাফাতের ধমকে কেঁপে উঠে সোহা। অযাচিত ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মিনমিনিয়ে বলে, আসলে যেভাবেই হোক আমাদের বিয়ে হয়েছে। আপনি আমার স্বামী। আর বিয়ের প্রথম রাতে স্বামীকে সালাম করতে হয়। মা, আন্টি দুজনেই বলে দিয়েছেন আমাকে। সোহার কথা শুনে ভ্রু কুঁচকে আসে সারাফাতের। কণ্ঠে বিরক্তি এনে বলে, মা, আন্টি বলেছে বলেই করতে হবে তোমার। এখন তো তারা এটাও বলবে আমার সাথে স্বামী স্ত্রীর মতো সংসার করতে। তখন কি তাও করবে তুমি? পারবে নিজের বড় বোনের ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে? পারবে বড় বোনের জায়গাটা কেড়ে নিতে? সোহা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার। কিছুক্ষণ চুপ থেকে মাথা উঁচু করে তাকায় সারাফাতের দিকে। দুই হাতে চোখের পানি মুছে বলে, আমার আপা আমার দ্বিতীয় মা ছিল। তার প্রিয় সবকিছুই আমার কাছে খুব দামি। আজ যে আমি আপনার ঘরে বউ সেজে বসে আছি, তাও শুধু আর শুধু মায়ে আমার আপার জন্য। আজ যদি আমি বিয়েতে রাজি না হতাম, আন্টি আপনাকে অন্য জায়গায় বিয়ে করাতো। কি ভরসা ছিল ওই মেয়ে যে আমার নিশানকে মায়ের মতো ভালোবাসবে। তাই আমি আমার আপার শেষ চিহ্ন, তার অস্তিত্বকে যত্নে রাখতে, তার সংসারটাকে আগলে রাখতে আপনাকে বিয়ে করে এ বাড়িতে এসেছি। সারাফাত তাকিয়ে থাকে সোহার দিকে। কতটুকুই বা বয়স হবে মেয়েটার? 17 হবে হয়তো। অথচ কি সুন্দর গুছিয়ে কথা বলে। 23 বছর বয়সী তার নুহা হয়তো গুছিয়ে কথা বলতে পারত না। অথচ তারই ছোট বোন কতটা গোছালো কথা বলে। অবলীলায় বলে দিল শুধু মায়া তার আপার সন্তান, সংসার আগলে রাখতে বিয়েতে মতো দিয়েছে। সারাফাতের হঠাৎ কি খেয়াল হলো কে জানে। প্রশ্ন করে বসল সোহাকে, শুধু কি তোমার আপার সন্তান আর সংসারই সামলে রাখবে, নাকি তার স্বামীকেও, যে এখন কিনা তোমারও স্বামী? আমি তো চাইলেই তোমার উপর স্বামিত্বের অধিকার খাটাতে পারি। বাধা দেওয়ার সাধ্য তোমার নেই। তখন পারবে তো মেনে নিতে, নাকি এই যে দায়িত্ববোধ সব তখন হাওয়া মিলিয়ে যাবে? কিছুটা লজ্জা, কিছুটা সংকোচ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সোহা। সারাফাতের দিকে না তাকিয়েই বলল, আমার আপার স্বামী, তার ভালোবাসার মানুষরা তার কতটা প্রিয় ছিল আমি জানি। আপার প্রিয় মানুষটার খেয়াল আমি সবসময় রাখবো। আর এখন তো সে আমারও স্বামী। তাকে যত্নে রাখা আমার জন্য ফরজ। সোহা চুপ করে যেতেই সারাফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। কৌতূহলী হয়ে প্রশ্ন করে, তারপর? জবাবে সোহা বলে, বিবাহ আল্লাহ প্রদত্ত এক পবিত্র বন্ধন। যখন থেকে আল্লাহর নামে কালেমা পড়ে আপনাকে কবুল করেছি, তখন থেকেই আমার সমস্ত অধিকারিত্ব আপনার। আপনি চাইলে যখন খুশি যেভাবে খুশি নিজের অধিকার খাটাতে পারেন। আমি বাধা দিব না। তবে কথা দিচ্ছি, কখনোই নিজে আপনার কাছে স্ত্রীর অধিকার চাইব না। আমার আপার জায়গা আপারই থাকবে। আপনি যদি কখনো আমাকে আপন করে নেন, তখনও বলবো, আপনার মনের অন্তরিক্ষে যেন আমার আপার বাস সব সময় থাকে। আপা আপনাকে অনেক বেশি ভালোবাসতো। বড্ড প্রিয় ছিলেন আপনি তার। তাই অনুরোধ, কখনো কোন কারণে থেকে ভুলে যাবেন না।
আমার আপার আত্মা কষ্ট পাবে। সোহার কথাগুলো শুনে সারাফাতের মনটা ভালো লাগায় ছেয়ে গেছে। বোনকে কতটা ভালোবাসলে এভাবে বলা যায়? নিজের স্বামীকে বলা যায় তার মৃত স্ত্রীকে না ভুলতে? সত্যি মেয়েটা সবার থেকে আলাদা। যে কেউ এই মেয়ের এমন ম্যাচিউর কথা শুনলে বিমোহিত হবে। মনে মনে সোহার প্রশংসা করলেও মুখে প্রকাশ করলো না সারাফাত। মুখে বলল, অনেক বিজ্ঞ বিজ্ঞ কথা বলেছ, এবার ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। বলেই শুয়ে পড়ল বিছানার এক সাইডেড। সোহাও খানিকটা ইতস্ততা নিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। পাশেই দোলনায় ঘুমিয়ে আছে নিশান। সারাফাত ঘুমিয়ে গেলেও সোহার চোখে ঘুম নেই। সে তো অন্যমনস্ক হয়ে চিন্তায় মশগুল। কি পরিণতি হবে এই সম্পর্কের? কি ঘটতে চলেছে তার সাথে অদূর ভবিষ্যতে? সময় কখনো কারো জন্য থেমে থাকে না। এরই মাঝে কেটে গেছে একটা মাস। সবকিছু আগের মতোই আছে। সারাফাত সোহা সকলের সামনে স্বামী স্ত্রী হলে নিজেরা ঠিকই জানে তাদের এমন কোন সম্পর্ক নেই। প্রথম প্রথম কয়েকদিন একই রুমে অবস্থান করলেও বিয়ের সপ্তাহ খানিক পরেই রুম আলাদা করে সারাফাত। ছেলে বৌমাকে আলাদা রুমে থাকতে দেখে আফসোসের শেষ নেই সুফিয়া বেগমের। আজকাল বড্ড বেশি নিজেকে অপরাধী মনে হয় ওনার। নিজের ছেলে আর মা হারা নাতির ভালোর জন্য তিনি সোহার মতো লক্ষ্মী একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন বলে মনে করেন তিনি। তিনি ভেবেছিলেন হয়তো নিশানের দিকে তাকিয়ে সোহাকে মেনে নেবে সারাফাত। কিন্তু তা আর হলো কই? মেনে নেওয়া তো দূরের কথা, তার চেষ্টা অবধি করছে না ছেলেটা। এ বিষয়ে কথা বলতে গেলেই রেগে যায় সারাফাত। সোহার সাথে কথা বলতে গেলে সোহাও কেমন এড়িয়ে যায়। সোহার এক কথা, শুধুমাত্র নিশানের মা হতে এই বিয়েটা করেছে সে। সারাফাতের স্ত্রী হওয়ার কোন প্রয়োজন নেই তার। সুফিয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়েন এসব ভেবে। এখন আর সারাফাত সোহা কাউকে কিছু বলেন না তিনি। সবটাই আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছেন। আল্লাহ চাইলে সময়ের সাথে সবটা ঠিক হয়ে যাবে। হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের জোরে একদিন দুজন দুজনকে মেনে নেবে সারাফাত সোহা। সোহা দায়িত্বের দিক থেকে খুবই সচেতন। সারাফাতের খুঁটানাটি সব দিক খেয়াল রাখে সে। একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি সেবা যত্ন দায়িত্বগুলো যথাযথ পালন করে সে। আর নিশান্ত তার ছেলে। গর্ভে না ধারণ করলেও যে মা হওয়া যায় তার যথার্থ উদাহরণ সোহা। এভাবেই কাটতে থাকে দিন। পেরিয়ে গেছে 6টা মাস। এতদিনে সোহার আন্তরিকতা, সরলতা, সারাফাতের প্রতি তার যত্ন নেওয়া দেখে সারাফাত যেন দুর্বল হয়ে পড়েছে সোহার প্রতি। ধীরে ধীরে মেয়েটা তার মনে জায়গা করে নিয়েছে কিছুটা। সোহাও তার নিজস্ব পুরুষের প্রতি দুর্বল। তবে কোন এক অদৃশ্য বাধার কারণে কেউ নিজের দুর্বলতা প্রকাশ করে না। দিন এগিয়ে যেতে থাকে। আজ নিশানের প্রথম জন্মদিন। এই দিনটাই তো সারাফাত আর সোহা তাদের প্রিয় মানুষটাকে হারিয়েছিল। যে মানুষটা হারিয়ে যাওয়ায় তারা দুজন এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়েছে। দুর্বল হয়ে পড়েছে একে অন্যের প্রতি। সারাফাত ও সোহার এই অপ্রকাশিত দুর্বলতায় যে কখন ভালোবাসা পরিণত হয়েছে তা ওরা টেরই পায়নি। আর মায়ে 7 দিন বাকি সারাফাত সোহার প্রথম বিবাহবার্ষিকীর। রাতে বিছানায় শুয়ে সারাফাত মনে মনে ভাবে, আমার মনের কোণে যখন সোহার প্রতি সুপ্ত অনুভূতি সৃষ্টি হয়েছে তাকে আর দূরে সরিয়ে রাখবো না। তার পূর্ণ মর্যাদা দিয়ে, আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে তাকে নিজের করে নিব। পুরো পৃথিবীকে জানিয়ে দিব সারাফাত খানের জীবনে দ্বিতীয়বার ভালোবাসা এসেছে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সারাফাত। অন্যদিকে সোহা ভাবে, আমি তো কখনো আপার জায়গা নিতে চাইনি। শুধু মায়ের নিশানের মা হতে চেয়েছিলাম, আর হয়েছি তাই। তবে এখন কেন মনে হয় আমি পারবো না নিজেকে শক্ত রাখতে। কেন মনের মধ্যে সারাক্ষণ এসব চিন্তা আসে, যে লোকটা আমার স্বামী, তার প্রতি আমার অধিকার আছে। কেন বারবার নিজের প্রাপ্য অধিকারটা বুঝে নিতে ইচ্ছা হয়। ভাবনায় অস্থির সোহা সারারাত নির্ঘুম কাটিয়ে দিল। পরদিন সকালবেলায় সারাফাতকে অফিসের কাজে দুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। এর আগে বহুবার সে কাজের জন্য বাইরে গিয়েছে, কিন্তু এবার কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে এই দুদিনই সামনে কোন ঝড় আসতে চলেছে। যেতে ইচ্ছা না করা সত্ত্বেও তাকে যেতেই হবে। মন খারাপ করেই তৈরি হয়ে গেল সারাফাত।
সারাফাত বেরিয়ে যাওয়ার সময় আজও প্রতিদিনের মতো সোহা দরজায় এসে দাঁড়িয়েছে। এটা তার প্রতিদিনের রুটিন। সারাফাত চলে গেলে দরজা বন্ধ করে সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে আজকের দিনটা যেন অন্যরকম। সারাফাতের একটা কাজ যেন মুহূর্তেই সোহার সবকিছু লণ্ডভণ্ড করে দিল। এই প্রথম সারাফাত তাকে ছুঁয়েছে। শুধু ছোঁয়া না, এটা কি যেন একটা ছিল যা সোহাকে স্তব্ধ করে দিয়েছে। সারাফাত সোহার দুই গালে আলতো করে হাত রেখে কপালে গাঢ় চুমু একে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, নিজের খেয়াল রেখো বউ পাখি। বলেই বেরিয়ে গেল বাড়ি থেকে। বউ পাখি, এই ডাকটায় কি ছিল জানে সোহা। তবে এই একটা শব্দ যে তার সমস্ত দেহ মন শীতলতায় ভরিয়ে তুলেছে তা বুঝতে পারল সোহা। এখনো আগের মতোই দরজার সামনে দাঁড়িয়ে আছে সোহা। থরথর করে কাঁপছে সে। মনে মনে ভাবছে, কি বলে গেল সারাফাত। সারাফাত কি দেখে বউ হিসেবে মেনে নিয়েছে, তাই করলো এমনটা? নাকি সবটাই মনের ভুল? আজ সারাদিন সোহার মন আনজান আনজান করছে। কোন কিছুতেই মন বসাতে পারছে না সে। কেনে যেন তার মশাই হচ্ছে, চারপাশটা নিস্তব্ধ হয়ে আছে। আর এই নিস্তব্ধতা যেন কোন ঝড়ের পূর্বাভাস। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে কাজে মন দিল। সারাদিন নিশানকে সামলানো আর সংসারের নানান কাজ করতে করতে রাত হয়ে গেছে। অন্যদিকে সারাফাত সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকলেও তার মনটা যেন পড়ে আছে সোহার কাছে। তার মনে একটাই চিন্তা, সোহা কি বুঝবে তার মনের কথা? মেনে নিবে কি তার ভালোবাসা? আপন করে নিবে কি তাকে? নাকি সোহা শুধুমাত্র নিশানের মা হয়ে থেকে যাবে? আচ্ছা, এতদিনেও কি সোহার সারাফাতের প্রতি মায়া জন্মায়নি? একটুও কি ভালোবাসেনি সারাফাতকে? নানান চিন্তায় জর্জরিত হয়ে যখন সারাফাত একাকী বসে নিজস্ব ভাবনায় মগ্ন, সেই সময় তার পাশে এসে বসে তারই এক মেয়ে কলিগ রুনা। হাতে তার দুটো অরেঞ্জ জুসের গ্লাস। রুনা একটা গ্লাস সারাফাতের দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ক্লান্তি কমে যাবে। সারাফাত ও আর কথা না বাড়িয়ে জুসটা খেয়ে নিল। সত্যিই সে বড্ড ক্লান্ত। সারাফাত জুসটা শেষ করতেই বাঁকা হাসল রুনা। তার চোখে মুখে আলাদা এক উচ্ছলতা ফুটে উঠেছে মুহূর্তেই। যেন অনেক বড় কোন কার্যসিদ্ধি হয়েছে তার। জুস শেষ করার মিনিট পাঁচেক পর থেকেই সারাফাতের কেমন যেন লাগতে শুরু করে। মাথা ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। সে এতটাই নেশাক্ত হয়ে পড়েছে যে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। সারাফাতের এমন নেশাক্ত অবস্থা দেখে ক্রোধ হাসে রুনা। তারপর অর্ধচেতন সারাফাতকে নিয়ে যায় নিজের রুমে। মাতাল সারাফাতকে নিজের দিকে দিকে আকর্ষিত করার নানান প্রচেষ্টা চালায় রুনা। কিন্তু ব্যর্থ হয় সে। সারাফাত ততক্ষণে ঘুমিয়ে গেছে। রুনা বাধ্য হয়ে নিজেই নিজেকে এলোমেলো করে ঘুমন্ত সারাফাতের সাথে লেপ্টে এমনভাবে শুয়ে থাকে যেন যে কেউ দেখলে ভাববে তাদের মধ্যে কিছু একটা হয়েছে। আর এই সুযোগে আরেকজন সারাফাত ও রুনার কিছু ছবি তুলে নেয় তাদের অন্তরঙ্গ মুহূর্তের প্রমাণ হিসেবে। সকালে ঘুম ভেঙে নিজের উপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়েচড়ে উঠে সারাফাত। ভালোভাবে খেয়াল করতেই চোখে পড়ে কোন এক নারী অবয়ব তার বুকের উপর শুয়ে আছে। এলোমেলো চুলগুলো মুখের উপরে থাকায় চেহারা দেখা যাচ্ছে না। মেয়েটার পরনের পোশাকে যাচ্ছেতাই অবস্থা। চোখের সামনে এরকম দৃশ্য দেখে দুশ্চিন্তা ভর করে সারাফাতের মাথায়। কে এই মেয়ে? আর কি হয়েছিল রাতে? ভাবতে ভাবতেই এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে উঠে বসে সারাফাত। ঘুমু ঘুমু চোখে রুনা তাকিয়ে আছে সারাফাতের দিকে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে বেবি? সারা রাত আদর করেও মন ভরেনি তোমার? এখন আবার শুরু করো না প্লিজ। আমি ঘুমাবো। রুনার কথা কর্ণচোর হতেই যেন আকাশ ভেঙে পড়ে সারাফাতের। স্তব্ধ হয়ে যায় সে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না সারাফাত। সে তো নিজের কন্ট্রোল হারানোর মতো মানুষ না। রাতের কথা ভাবতেই মনে পড়ল, জুসটা খাওয়ার পর থেকেই তার মাথা ঘুরছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। নিজেকে কেমন মাতাল মাতাল লাগছিল। তাহলে কি সত্যিই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এমন একটা কাজ করল সে? সোহাকে কি জবাব দিবে এখন সারাফাত? সোহা কি মেনে নিবে এসব? কি হবে পরবর্তীতে? সেই ঘটনার পর থেকে সারাফাত কেমন যেন হয়ে গেছে।
নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সবকিছু থেকে। ঠিক মতো বাসায় ফিরে না, কারোর সাথে কথা বলে না। আগে যাও সোহার সাথে স্বাভাবিকভাবে কথা বলতো, এখন তাও করে না। কেমন এড়িয়ে চলে। এমনকি নিজের মা সুফিয়া বেগম আর নিশানেরও তেমন কোন খোঁজ রাখে না। এই বিষয়টা নিয়ে প্রথম প্রথম হয়তো অফিসের কাজের চাপ বেশি, তাই এমনটা হচ্ছে মনে করেছিল সোহা। ভেবেছিল কাজের চাপ কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু মন তো তা মানতে নারাজ। শারাফাতের এরূপ পরিবর্তনের কারণে ভিতরে ভিতরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে সোহার। সোহা খুব করে চায় জানতে কি হয়েছে শারাফাতের, কিন্তু কোথাও একটা অদৃশ্য জড়তার কারণে আর জিজ্ঞেস করা হয়ে ওঠে না। সোহা ভেবেছিল তাদের বিবাহ বার্ষিকীর দিন সে তার মনের অনুভূতিগুলো শারাফাতকে জানাবে। সে যে মন থেকে এই বিয়েটা মেনে নিয়েছে, শুধু মায়ের নিশানের মা নয়, সোহা শারাফাতের স্ত্রী হয়ে বাঁচতে চায়, তাই জানাবে শারাফাতকে। কিন্তু তার সব আশায় জল ঢেলে দিল শারাফাত। সেদিন রাতে বাড়ি ফিরেনি সারা রাত। ফিরেছিল পরের দিন সকালে, তাও মাতাল অবস্থায়। শারাফাতকে এর আগে কখনো এমন মাতাল অবস্থায় দেখেনি সোহা। সে জানে শারাফাত ড্রিঙ্ক করে না। তাহলে হঠাৎ কি এমন হলো যে শারাফাত ড্রিঙ্ক করলো, ভেবে পায় না সোহা। অন্যদিকে ছেলের এমন অধঃপতন সহ্য করতে না পেরে মাইল্ড হার্ট অ্যাটাক করেন সুফিয়া বেগম। সোহা ব্যস্ত হয়ে পড়ে শাশুড়িকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে। তার আর সময় হয়ে ওঠে না শারাফাতের সাথে কথা বলার। 3 দিন হাসপাতালে রেখে বাড়ি আনা হয় সুফিয়া বেগমকে। এই 3 দিনে শারাফাত একবারও মাকে দেখতে যায়নি। কোন মুখে যাবে সে তার মায়ের সামনে? তার মা যখন জানতে চাইবে তার এই অধঃপতনের কারণ, কি বলবে সে? বলবে যে মা, আমি নেশার ঘরে একটা মেয়ের শ্লীলতাহানি করেছি, আর সেই শোকে আমার এই অবস্থা। সে পারবে না মাকে এসব কথা বলতে, মায়ের চোখে ঘৃণা দেখতে। তাই আর যাওয়া হয়নি মায়ের কাছে ছেলের। পেরিয়ে গেছে আরো 15 দিন। আজ শারাফাত এসেছে মায়ের কাছে। এই কয়েকদিনের চিন্তায় যাচ্ছে তাই অবস্থা শারাফাতের। চোখের নিচে কালি পড়েছে, উস্কো চুল, নিজের কাছে নিজেকেই কেমন জঘন্য লাগছে শারাফাতের। শারাফাত সিদ্ধান্ত নিয়েছে তার মাকে সবটা জানাবে। সোহার প্রতি তার অনুভূতির কথা, আর তার ধারা হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভুল সবটা জানাবে সে। তার মা নিশ্চয়ই তাকে দূরে সরিয়ে দিবে না, ঠিকই বুকে আগলে নিয়ে উত্তম রাস্তা বাতলে দিবে। শারাফাত অনেক আশা নিয়ে তার মায়ের কাছে গিয়েছিল ঠিক, কিন্তু সে যা ভেবেছিল হলো তার উল্টোটা। শারাফাতের করা ভুলের কথা শোনা মাই তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েন। এমনিতেই মায়ের কিছুদিন আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, এখন আবার এমন একটা কথা শুনে তিনি মানতে পারেননি, যার ফলে ওনার অবস্থা বেগতিক হয়ে পড়ে। মায়ের এমন অবস্থা দেখে শারাফাত দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মায়ের মৃত্যুতে শারাফাত আরও ভেঙে পড়ে। তার কেবল মনে হতে থাকে তার জন্যই আজ তার মায়ের মৃত্যু হয়েছে। শারাফাত যেন স্তব্ধ হয়ে যায়। সোহা অনেক কষ্টে তাকে সামলায়। সুফিয়া বেগমকে কবর দিয়ে আসার পর থেকে শারাফাত আবারও নিজেকে রুমে বন্দি করে রাখে। চারদিক নিস্তব্ধ, পুরো বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। 5 দিন ধরে নিজেকে রুমে বন্দি করে রেখেছে শারাফাত। মায়ের মৃত্যু শোকে যেন পাথর হয়ে গেছে সে। কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার নিজেকে অপরাধী ভাবছে। তার ধারণা সেই তার মায়ের মৃত্যুর কারণ। এই 5 দিনে ঠিকমতো খাবারও খায়নি শারাফাত। এই নিয়ে সোহা বেশ চিন্তিত। সে বারবার চেষ্টা করেও শারাফাতের সাথে কথা বলতে পারেনি। প্রত্যেকবারই শারাফাত তাকে এড়িয়ে গেছে। 5 দিনের মাথায় শারাফাতের কলিগ রুনা আসে বাসায়। শারাফাতের সাথে তার বদ্ধ ঘরের ভিতরে কি কথা হয় তা জানা নেই সোহার। তবে ওই মেয়েটা চলে যাওয়ার পরপরই শারাফাতও বেরিয়ে যায় বাড়ি থেকে। টানা 2 দিন কোন খোঁজ খবর পাওয়া যায়নি। মোবাইলও বন্ধ ছিল। চিন্তায় অস্থির সোহা নানানভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। শারাফাতের চিন্তায় অস্থির সোহার যখন কেঁদে কেটে বেহাল অবস্থা, ঠিক সেদিনই শারাফাত ফিরে আসে। তবে একা না, সে ফিরেছে নতুন বউ নিয়ে। শারাফাতের পাশেই বধূ বেশে দাঁড়িয়ে আছে সেদিনের সেই রুনা নামক তার কলিগ মেয়েটি। এই দৃশ্য দেখে সোহা স্তম্ভিত। যে মানুষটা নিজের প্রথম স্ত্রীকে ভালোবাসে,
কখনো ভুলতে পারবে না বলে বিয়ের পরও তাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, সে আর অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। চারপাশে প্রতিবেশীর নানান গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ সোহার জন্য আফসোস করে বলছে যে মেয়েটা ছোট্ট নিশানকে মায়ের আদর দিতে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মৃত বোনের স্বামীকে বিয়ে করেছে। তাকে রেখে আরেকটা বিয়ে করে সারাফাত ঠিক করেনি। আবার কেউ বলছে নিশ্চয়ই সোহা সারাফাতকে মূল্য দেয়নি, তাই সে এমন ত্যাগ করেছে। হয়তো এতদিন মায়ের দিকে চেয়ে কিছু করতে পারেনি। এখন তো আর মা নামক বাধা নেই, তাই নিজের খুশিকে প্রাধান্য দিয়েছে সারাফাত। এত সব কথার তীর যেন সোহার হৃদয় মেনে নিতে পারল না। সহ্য করতে না পেরে জ্ঞান হারালো মুহূর্তেই। সোহাকে ঢলে পড়তে দেখে সারাফাতের বুকটা ধক করে উঠল। এগিয়ে যেতে চাইলে সেদিকে, কিন্তু বাদ সাধল তার নতুন বউ রুনা। চোখ পাকিয়ে শাসনের সুরে বলল, খবরদার তুমি ওই মেয়ের দিকে যাবে না। আমি তোমার বউ হয়ে কখনোই মেনে নিব না তুমি একটা আশ্রিতার কাছে যাও। রুনার কথার পৃষ্ঠে আর কথা বাড়াতে পারল না সারাফাত। চুপ করে বসে রইল সোফায়। মনে মনে নিজেকে ধিক্কার দিল সে। তার চোখ থেকে ঝরে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। নুহার পর তো সোহাই একমাত্র নারী যাকে সে মনের মধ্যে জায়গা দিয়েছে। অথচ তার একটা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সে তার প্রিয় মানুষটার অসহায় অবস্থায় কিছুই করতে পারছে না। কি বা করবে সে, সে যে বড্ড অসহায়। পরিস্থিতি যে তাকে অন্যর হাতে পুতুল বানিয়ে দিয়েছে। সারাফাতের বাড়ির পাশেই ছিল সোহার খালার বাড়ি। সারাফাতের নতুন বিয়ের খবর পেয়ে সোহার খালা লুৎফা বেগম ও খালাতো ভাই ফাহাদ এসেছে। বাড়িতে প্রবেশ করতেই তাদের চোখ পড়ে বসার ঘরে সোফায় বসে থাকা সারাফাত ও তার পাশে বসে থাকা বধূ বেশে রুনার দিকে। ফাহাদ রাগান্বিত হয়ে সারাফাতের দিকে এগিয়ে গিয়ে কিছু বলবে, তখনই চোখ যায় এক কোনায় মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন সোহার দিকে। ফাহাদ সোহা বলে চিৎকার দিয়ে ছুটে যায় বোনের দিকে। নিজের কোন বোন না থাকায় ফাহাদ নুহা সোহাকে আপন বোনের মতোই ভালোবাসত। নুহার যাওয়ার পর সোহাই ছিল ফাহাদের একমায় আদরের বোন। আর তার এমন বেহাল দশা দেখে কেঁদে উঠল ফাহাদ। লুৎফা বেগম ও আহাজারি করে কাঁদছেন। চোখের সামনে মেয়ের মতো বন্দির করুণ অবস্থা সইতে পারছেন না তিনি। ফাহাদ সোহাকে কোলে তুলে রুমে গিয়ে শুয়ে দিয়ে চোখে মুখে পানি দিতেই চোখ পিটপিট করে তাকালো সোহা। চোখের সামনে ভাইকে দেখে তাকে ঝাপটে ধরে কেঁদে উঠল। অস্ফুট স্বরে বলল, আমার সব শেষ হয়ে গেল ভাইয়া। ওই লোকটা আমার সবকিছু শেষ করে দিল। যাদের জন্য নিজেকে বিসর্জন দিলাম আজ তারাই আমাকে পর করে দিয়েছে। আমি তো সবকিছু মেনে নিয়ে নিশানকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। এখন ওরা আমার থেকে নিশানকেই কেড়ে নিবে। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো ভাইয়া, মরে যাব আমি। বলেই কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারালো সোহা। সোহার এই অবস্থা দেখে সারাফাত ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। তাও সে কিছু করতে পারছে না। পারছে না একটু সোহার পাশে গিয়ে বসতে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে, তুমি কেঁদো না সোহা, আমি আছি তো তোমার পাশে। কি করে করবে সে? রুনা মেয়েদের বারবার তাকে থ্রেট দিয়ে যাচ্ছে, তার কথা না শুনলে ওই দিনের ছবি দেখিয়ে থানায় মামলা করবে সারাফাতের নামে। মান সম্মানের ভয়ে নিজের অজান্তেই একটা মেয়ের ক্ষতি করার অপরাধ বোধ থেকেই তো আজ সে রুনাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। সোহাকে এভাবে ঠকিয়ে যে তার অন্তরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তা কাউকেই বোঝাতে পারবে না সারাফাত। তার এখন একটাই চিন্তা, সোহা কি তাকে ছেড়ে চলে যাবে? তাহলে সে কি করে থাকবে? আর নিশান তারই বা কি হবে? ছেলেটা যে মা অন্ধপ্রাণ। সোহা ছাড়া ওরা বাবা ছেলে দুজনেই যে বড্ড অসহায়। সোহাকে অনেক কষ্টে সামলে ফাহাদ আসে সারাফাতের কাছে। পাশাপাশি এলাকায় বাড়ি হওয়ায় দুজনের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। বোনকে ঠকানোর জন্য সারাফাতের উপর রাগ হলেও ফাহাদ সারাফাতের সাথে কথা বলতে চায় শান্তভাবে। জানতে চায় কেন এমনটা করলো সারাফাত। সে সারাফাতকে যতটা চিনে সোহাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করবে এমন ছেলে সারাফাত না। তাছাড়া সারাফাতের চোখ মুখও কেমন যেন হয়ে আছে। খুবই বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। ফাহাদের ধারণা নিশ্চয়ই কোন না কোন রহস্য আছে। ফাহাদ সারাফাতের সাথে কথা বলতে চাইলেও পারছে না, কারণ রুনা। সে কিছুতেই সারাফাতকে একা ছাড়বে না। আর সারাফাতও কেমন বারবার চোখের ইশারা করছে, যা বুঝতে পারছে না ফাহাদ। সে পুনরায় কিছু বলতে চাইলেই সারাফাতের কথায় থেমে যায়।
সারাফাত বলে, তোমার কাছে আমি কোন কৈফিয়ত দিতে বাধ্য নই ফাহাদ। আমি যদি কারো অপরাধী হয়ে থাকি সেটা সোহার। তাই শুধু শুধু ঝামেলা করো না। আমি নিশ্চয়ই একজন খারাপ মানুষ। তা না হলে কি বিনা কারণে তোমার বোনের জায়গায় অন্য কাউকে নিয়ে আসি? চতুর ফাহাদ চট করেই বুঝে যায় সারাফাতের ইঙ্গিত। কিছুক্ষণ চুপ করে সারাফাতের চোখের দিকে তাকিয়ে থাকে সে। সারাফাত তখন করুণ চোখে তাকিয়ে পাশে বসে থাকা রুনাকে ইশারায় দেখায়। এতে ফাহাদের কাছে সবটা স্পষ্ট হয়। নিশ্চয়ই এই মেয়েটা কিছু একটা করেছে। কোন ফাঁদে ফেলেছে সারাফাতকে? ফাহাদ কিছু না বলেই ফিরে গেল সোহার কাছে। লুৎফা বেগম সেখানেই বসেছিলেন সোহার পাশে। সোহা একধানে তাকিয়ে আছে জানালার বাইরে। চারপাশে কি চলছে তাতে যেন ওর হুঁশ নেই। ফাহাদ এগিয়ে গিয়ে বসল সোহার পাশে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়াকে কতটা বিশ্বাস করি সোহা? ফাহাদের কথায় ডুকরে উঠল সোহা। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবার পরে তুমি আমার সবচাইতে বেশি ভরসার জায়গা ভাইয়া। সেখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসছে? যাকে ভরসা করে নিজের মন দিয়েছিলাম সে আমাকে ঠকিয়েছে ঠিকই, কিন্তু আমি জানি আমার পরিবার সবসময় আমার পাশে আছে। আমাকে এখান থেকে নিয়ে চলো ভাইয়া। থাকবো না আমি এখানে। ফাহাদ বুঝল বোনের মনের অবস্থা। উঠে গিয়ে দরজা বন্ধ করে আবারও ফিরে এলো সোহার কাছে। বোনের হাতটা শক্ত করে ধরে বলল, আমি এখন যা যা বলবো মন দিয়ে শুনবি, আর যা জিজ্ঞেস করবো শুধু তার উত্তর দিবি। বাড়তি কোন কথা বলবি না বা উত্তেজিত হবি না। তোর শান্ত থাকার উপর অনেক কিছু নির্ভর করছে বোন। ভরসা রাখো ভাইয়ের উপর, সবকিছু ঠিক হয়ে যাবে। সোহা চুপচাপ মাথা নাড়ল, যে সে সব শুনবে। ফাহাদ এক লম্বা শ্বাস টেনে নিজেকে স্থির করে বলতে শুরু করলো, সারাফাতকে আমি অনেক আগে থেকেই চিনি। আমি নুহার জন্য পায়ে হিসেবে সারাফাতের কথা বলেছিলাম তা তো তুই জানিস। আমি নিশ্চয়ই আমার বোনকে খারাপ কারো হাতে তুলে দেই নাই। কিন্তু আমার বোনটা সবাইকে কাঁদিয়ে চলে গেল। ফাহাদের চোখে পানি। পিঠে পিঠি হওয়ায় নুহার সাথে আর সম্পর্কটা ছিল একটু বেশিই গভীর, দুষ্টু মিষ্টি। একটু চুপ থেকে ফাহা আবারও বলল, নুহার যাওয়ার পর তো তুই নিজেই সারাফাতের পাগলামি দেখেছিস। সারাফাত নুহাকে কতটা ভালোবাসে তা জানিস তুই। আর তাই তো সে তোকে নুহার জায়গায় মানতে পারেনি। সোহা শুধু চুপচাপ ভাইয়ের কথা শুনছিল। এবার সে ফাহাদের দিকে তাকিয়ে বলল, এইসব কথা তো জানি আমি ভাইয়া। আবারও এগুলো বলে ঠিক কি বোঝাতে চাইছো বুঝিয়ে বলো আমাকে। আমি এত মানসিক চাপ নিতে পারছি না ভাইয়া। আমি মানতে পারছি না ভাইয়া তাকে অন্য কারো পাশে। খুব কষ্ট হচ্ছে আমার। ফাহাদ এক হাতে জড়িয়ে ধরল বোনকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমার কথাগুলো পুরোটা শুনে হয়তো তোর এই কষ্ট কমে যাবে। তাই আমার কথাগুলো শান্ত হয়ে শোন। বলেই আবারও বলল, তোদের বিয়ের 1 বছরে সারাফাত তোকে না মেনে নিলেও কখনো খারাপ ব্যবহার করেছে অথবা অবহেলা করেছে তোকে? উত্তরে সোহানা বলতেই ফাহাদ আবারও বলল, কখনো সারাফাতের আচরণে তোর মনে হয়েছে সে অন্য কোন মেয়ের সাথে জড়িত থাকতে পারে? এবারেও সোহানা বোধক মাথা নেড়ে কৌতূহলী দৃষ্টিতে তাকালো ফাহাদের দিকে। ফাহাদ বুঝল বোনের দৃষ্টি। বলল, তোর মনে কি প্রশ্ন আসে না হঠাৎ কি এমন হলো যে সারাফাত এমন ত্যাগ করলো? সোহা এবার উত্তেজিত হয়ে বলল, আমি তো এমন ভাবিনি ভাইয়া। উনি তো এমন মানুষ না। তাহলে কি এর ভিতরে কোন রহস্য আছে যা আমি বুঝতে পারছি না? ফাহাদ হাসল, সে জানে তার বোন বুদ্ধিমতী। এবার সবটা সোহাই বের করবে, ফাহাদ শুধু সাপোর্ট করবে বোনকে। ফাহাদ একটু আগে সারাফাতের বলা কথা আর বারবার চোখের ইশারা দেওয়ার কথা সোহাকে খুলে বলল। সোহা এবার ভাবতে লাগলো, অফিস ট্যুরের পর থেকেই সারাফাতের এমন উদাসীনতা দেখছে সে। আর এই রুনা মেয়েটা ছিল সেই ট্যুরে। নিশ্চয়ই সেখানে কিছু হয়েছে। আর আজ থেকে 2 দিন আগে তো এই মেয়েটাই সেই সারাফাতকে বদ্ধ ঘরে কিছু একটা বলেছিল। তারপর যে সারাফাত যে বাইরে গেল আর ফিরল বিয়ে করে। সোহা ফাহাদকে বলল সে সারাফাতের সাথে কথা বলবে। ফাহাদ জানালো রুনা সারাফাতকে একা ছাড়ছে না কোনোভাবেই। সোহা হেসে বলল, এতক্ষণ একটা শখে ছিলাম ভাইয়া। তোমার বোনের তেজির রূপ ওরা না জানলেও তুমি তো জানো।
সোহার কথায় হেসে উঠল লুৎফা বেগম। হাসলো দুই ভাই বোনও। সোহার ড্রয়িং রুমে এসে দেখল সারাফাত নিশানকে কোলে নিয়ে মাথা নিচু করে বসে আছে আর রুনার আগে দৃষ্টিতে তাকিয়ে কিছু বলছে তাকে। মাথা নিচু করে রাখলেও সারাফাতের চোখে টলমল করা পানি দৃষ্টি এড়াল না সোহার। তার বুকের ভিতর কেমন যেন জ্বলে উঠল। সোহার বিশ্বাস হয় না এই মানুষরা তাকে ঠকাতে পারে। সোহাকে দেখে ছোট্ট নিশান মা বলে ডেকে উঠতেই সারাফাত চোখ তুলে তাকালো সামনে। দেখলো সামনেই দাঁড়িয়ে আছে সোহা। কিছুক্ষণ আগেই যে মেয়েটার চোখে মুখে ছিল অসহায়ত্ব, এখন তার চোখে আগুন জ্বলছে যেন। সোহা এগিয়ে এসে নিশানকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, নানুর সাথে রুমে যাও বাবা, আম্মু একটু পরে আসছি বলেই লুৎফা বেগমের কোলে দিল নিশানকে। নিশানকে নিয়ে লুৎফা বেগম চলে যেতেই সোহা আবারও এগিয়ে এসে সারাফাতের হাত ধরে টেনে তুলল বসা থেকে। বলল, রুমে চলুন, আপনার সাথে আমার কথা আছে। রুনা সারাফাতের অপর হাত ধরে চেঁচিয়ে বলল, ও যাবে না তোমার সাথে, ছাড়ো ওর হাত। একজন আশ্রিতা হয়ে সাহস কি করে হয় ওর হাত ধরার। সোহা এগিয়ে গিয়ে দাঁড়ালো রুনার সামনে। সারাফাতের হাত থেকে রুনার হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, আশ্রিতা শব্দটা ঠিক আমার সাথে যায় না জানেন তো। আমি এই লোকটার বিয়ে করা বউ, সাথে তার সন্তানের মাও। আপনি কে হে হরিদাস পাল, আমাকে আশ্রিত বলার? স্ত্রী বর্তমান থাকাকালীন তার অনুমতি ব্যতীত পুনরায় বিয়ে করলে যে তা আইন তো দণ্ডনীয় জানেন না বুঝি। সোহার কথা শুনে রুনা চুপ হয়ে গেল। আর সোহা সারাফাতকে নিয়ে রুমে চলে গেল। সেখানে আগে থেকেই ফাহাদ ছিল। ওরা রুমে যেতেই ফাহাদ দরজা বন্ধ করে দিয়ে সারাফাতকে বলল, একদম কিছু গোপন করবা না সারাফাত। আমরা বুঝতে পারছি কিছু একটা জটিল হয়েছে, কিন্তু কি হয়েছে তা না জানলে সমাধান করব কি করে বলো। সারাফাত মাথায় নিচু করে দাঁড়িয়ে রইল। সে কি করে বলবে নেশার ঘোরে সে একটা মেয়ের সাথে, যা আজ পর্যন্ত স্ত্রী হয়েও সোহা পায়নি। সে কি করে এই মুখ দেখাবে সোহাকে। সারাফাতকে চুপ থাকতে দেখে সোহা তার হাত ধরে বলল, যাই হয়ে যাক না কেন আমি সব শুনতে প্রস্তুত। আপনি প্লিজ খুলে বলুন আমাদের সবটা। সারাফাতের চোখে পানি, মেয়েটা তাকে কত বিশ্বাস করে। চোখের সামনে আরেকটা মেয়েকে বিয়ে করে আনতে দেখেও বিশ্বাস করছে সে কোন বিপদে পড়ে এমনটা করেছে। সারাফাত ট্যুরে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে লুনার তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করা পর্যন্ত সবটা খুলে বলার পর ফাহাদ যেন থমকে গেল। আর সোহা, তার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। তার স্বামী অন্য কোন মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে ভাবতেই তার সবটুকু এলোমেলো হয়ে যাচ্ছে। সে পারছে না এই কষ্ট মেনে নিতে। কেমন যেন মাথা ঘুরিয়ে উঠল সোহার। তাল সামলাতে না পেরে ঢলে পড়ে গেল মেঝেতে। সোহা ঢলে পড়তেই ওর দিকে চোখ যায় ফাহাদ ও সারাফাতের। সারাফাত দ্রুত আগলে ধরে সোহাকে। গালে চাপড় দিতে দিতে অস্থির হয়ে ডাকতে থাকে। সোহা জ্ঞান হারায়নি, নিভু নিভু চোখে তাকায় সারাফাতের দিকে। সোহার চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল সারাফাতের। সোহার ওই চোখে যে ফুটে উঠেছে তার হৃদয় ভাঙা কষ্টের অনুভূতি। সারাফাত কি বলবে বুঝতে পারে না। আর ভিতরটা জলে পড়ে যাচ্ছে। নুহার চলে যাওয়ার পর নিঃস্ব সারাফাতের হাহাকার ভরা হৃদয়ে পুনরায় ভালোবাসার সৃষ্টি করেছে সোহা। সোহার যে চোখে সে নিজের জন্য ভালোবাসা দেখেছে, সে চোখে ঘৃণা দেখার মতো শক্তি সারাফাতের নেই। একবার ভালোবাসার মানুষটাকে হারিয়ে সে দ্বিতীয়বার ভালোবেসেছে। এবারও প্রিয় মানুষটাকে হারালে সে বাঁচতে পারবে না কিছুতেই। সারাফাতের নিশ্চুপতার মধ্যেই ভেসে আসে ধিমি স্বরে সোহার কণ্ঠ। সোহা কাঁপা কাঁপা হাতে সারাফাতের একটা হাত ধরে করুণ স্বরে বলে, আপনি একবার বলুন না এইসব মিথ্যা। আপনি এমন কিছু করতে পারেন না। বিশ্বাস করুন আমি আর কারো কোন কথা শুনবো না। আপনার মুখের কথাই আমার জন্য যথেষ্ট। হাজারটা প্রমাণ থাকলেও সব আমার কাছে তুচ্ছ। সারাফাত কি বলবে বুঝতে পারে না। তার নিজেরও বিশ্বাস হয় না সে এমনটা করতে পারে। তার যথেষ্ট কন্ট্রোল আছে নিজের উপর। কিন্তু রুনার দেখানো ছবিগুলো ওগুলো তো আর অস্বীকার করা যাবে না। কি করবে কিছুই মাথায় ঢুকছে না সারাফাতের। সোহাকে কি করে বোঝাবে ভাবতেই সব এলোমেলো হয়ে যাচ্ছে তার। সারাফতকে চুপ করে থাকতে দেখে প্রশ্ন করে ফাহাদ, তোমার কি মনে হয় রুনা সত্যি বলছে? মাত্র কয়েকটা ছবির ভিত্তিতে তো প্রমাণ হয় না তোমরা ইন্টিমেট হয়েছিলে।
তুমি একটু মনে করার চেষ্টা করো শারাফাত, নিশ্চয়ই কোন ক্লু পাওয়া যাবে। আমি তোমাকে যতদূর চিনি তুমি এমনটা করতে পারো না, এটা আমার বিশ্বাস। শারাফাত বলে, আমি নিজেও বিশ্বাস করতে পারি না আমি এমন কিছু করব। তোমার হয়তো মনে থাকার কথা, আমি ড্রিঙ্ক করলে 5 মিনিটও টিকতে পারি না, ঘুমে ঢলে পড়ি। তাই আমার মনে হয় না, যদিও রুনা আর আমি এক রুমে থেকেও থাকি আমাদের মধ্যে কিছু হতে পারে। তবে রুনার দেওয়া আমাদের ছবিগুলো সব আসল। আমি নিজে পরীক্ষা করিয়েছি। এই কারণেই আমি কিছু বলতে পারছি না। ওই মেয়েটার কথায় সব করছি। শারাফাতের কথা শুনে সোহা এবার খানিকটা নড়েচড়ে বসলো। কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, আচ্ছা ওই দিন হোটেল রুমে সকালে যখন আপনার ঘুম ভেঙেছিল তখন কেমন পরিস্থিতি ছিল আপনাদের? মানে বলতে চাচ্ছি, দুজন মানুষ একে অপরের মাঝে বিলীন হলে তাদের পরিস্থিতি কেমন থাকে তা তো আমাদের সবারই জানা, তেমন ছিল কি? শারাফাত ঠিক বুঝল না সোহার প্রশ্ন। মাথা নিচু করে বলল, তুমি ঠিক কি বলতে চাচ্ছ সোহা? একটা বাইরের মেয়ের সাথে আমি একটা বদ্ধ রুমে কি পরিস্থিতিতে ছিলাম এখন সেটা আমি আমার স্ত্রীকে বিশদ বর্ণনা করব? তার মানে তুমি বিশ্বাস করেছো আমি এমন কিছু করতে পারি? একটু ভরসা নেই তোমার আমার উপর? ফাহাদ ও সোহার এসব প্রশ্নের কারণ বুঝতে পারেনি। তাই তো কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, দেখ সোহা, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলার সোজাসুজি বল। তোর সত্যিই মনে হয় শারাফাত এমনটা করতে পারে? আমার তো বিশ্বাস হয় না। শারাফাতের সাথে এতগুলো দিন কাটিয়েও তুই ওকে একটু বিশ্বাস করতে পারছিস না? সোহা এবার খেপে গেল দুজনের উপর। দাঁতে দাঁত চেপে বলল, কি আবোল তাবোল বলছো এসব তোমরা? আমি কখন বললাম বিশ্বাস করিনি? আমি তো জানতে চাইছিলাম এটা জানার জন্য যে সত্যিই কোন ভুল শারাফাত করেছিল কিনা। এটা তো সিউর ওই রুনা কোন মতলবে ওনাকে ফাঁসিয়েছে। এখন শুধু কারণটা জেনে তাকে শাস্তি দেওয়ার অপেক্ষা। কিন্তু ভুল করেও যদি শারাফাত ওই ভুলটা করে ফেলে তখন তা কঠিন হবে, তাই জানতে চাইছি। ফাহাদ, শারাফাত দুজনেই অবাক চোখে চেয়ে আছে সোহার দিকে। একটু আগে যে মেয়েটার স্বামীকে অন্য কারোর সাথে দেখে কেঁদে কেটে অস্থির হয়ে গেছিল, এখন সে কি সুন্দর করে স্বামীকে বিপদ থেকে উদ্ধার করতে বুদ্ধি বের করছে। শারাফাত অবাক হয়ে সোহাকে বলল, সত্যিই তুমি আমাকে বিশ্বাস করেছো সোহা? সত্যিই তুমি আমাকে ছেড়ে যাবে না? সোহা হালকা হেসে বলল, আমি আপনাকে বিশ্বাস করি দেখি তো বিনা বাক্যে বিয়েতে সম্মতি দিয়েছিলাম। না হলে কোনো মেয়েই চাইবে না যে ছেলে নিজের প্রথম স্ত্রীকে কোনোদিন ভুলতে পারবে না এমন কাউকে বিয়ে করতে। রইল বাকি নিশানের কথা, ওর মা হতে গেলে আমাকে আপনার স্ত্রী হওয়ার কোন প্রয়োজন ছিল না। শারাফাত স্বস্তির নিঃশ্বাস নিল। সে এবারও ভুল কাউকে ভালোবাসেনি। সোহা ও নুহার মতো একদম যোগ্য সহধর্মিণী। এত বড় একটা কাণ্ড ঘটে যাওয়ার পরও কি অবলীলায় তাকে বিশ্বাস করে নিয়েছে। সোহার জায়গায় অন্য কোন মেয়ে থাকলে নিশ্চয়ই শারাফাতকে চরিত্রহীন বলে আখ্যায়িত করত। শারাফাত এবার সোহার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ওই দিন রাতে যখন রুনা আমাকে জুস দিল আমি কোন সন্দেহ ছাড়াই তা খেয়েছিলাম। কিন্তু খাওয়ার মিনিট 5 পরই আমার কেমন মাথা ঘুরছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি শুধু আবছা আবছা একটা ছায়াকে আমাকে আগলে ধরতে দেখেছিলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল, মাথাটা কেমন ভার ভার লাগছিল, প্রচন্ড ব্যথা ছিল মাথায়। উঠে বসার চেষ্টা করতেই টের পাই কিছু একটা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ভালো করে খেয়াল করতে দেখি ওটারও না। আর ওর পোশাকের অবস্থা বেশ শোচনীয়। শারাফাত পুরোটা বলে থামতেই সোহা ফট করে প্রশ্ন করে বসলো, আর আপনার? মানে আমি বলতে চাইছি আপনি ঠিক কি অবস্থায় ছিলেন সেটা মনে আছে আপনার? দেখুন আপনি নেশাগ্রস্ত ছিলেন। আর আপনিই তো বললেন ড্রিঙ্ক করলেই আপনি ঠিক থাকেন না, ঘুমিয়ে পড়েন। আর কোন ঘুমন্ত মানুষ নিশ্চয়ই কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারে না। তাও মানলাম ওই মেয়েটা আপনার ঘুমের সুযোগ নিয়েছে। কিন্তু আমার মনে হয় না তা সম্ভব। আপনার মতো বলিষ্ঠ একজনকে ঘুমন্ত অবস্থায় সামলানো একটা মেয়ের পক্ষে অসম্ভব। তাই আমার ধারণা তেমন কিছুই হয়নি। হয়তো শুধু মায়ে আপনি ড্রাঙ্ক থাকায় কিছুই মনে করতে পারেননি। সেটার সুযোগীও নিয়েছে। নিজেকে এলোমেলো করে আপনার সাথে লেপ্টে ছিল আর হঠাৎ এমন কিছু দেখে আপনার মস্তিষ্ক ঠিক ভুলের পার্থক্য না দেখে সবটা বিশ্বাস করে নিয়েছিল। আকস্মিক ঘটনায় মানুষের মস্তিষ্ককে ধোঁকা দেওয়া খুব সহজ।
সোহার দীর্ঘ বক্তব্য শেষ হতেই ফাহাদ তার মাথায় হাত দিয়ে বলে, সোহা তুই এত বুদ্ধি কই রাখিস? আমরা ছেলে হয়ে যা কল্পনায়ও আনতে পারি নাই তা তুই কি সহজে ভেবে ফেললি? তুই যেভাবে যুক্তি দিয়ে সবটা উপস্থাপন করলি, আমার তো মনে হয় তুই চাইলে দারুণ লইয়ার হতে পারবি। সত্যিই তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে রে বোন। যেখানে নিজের স্বামী সংসার নিয়ে টানাটানি, সেখানে কি সুন্দর তুই ঠান্ডা মাথায় সবটা ভাবছিস। সারাফাত এবার বলল, সত্যিই সোহা, আমার মাথায় কেন এই বিষয়টা এলো না? উইদিন রুনার পোশাক এলোমেলো হলেও আমার সবকিছুই পরিপাটি ছিল। এমনকি ইন করা শার্টটাও একই রকম ছিল। রুনা যখন বলল আমি ড্রাঙ্ক অবস্থায় তার সাথে ঘনিষ্ঠ হয়েছি, আমার পুরো দুনিয়া উল্টে গেছিল যেন। যেখানে আমি ভেবে রেখেছিলাম ফিরে এসে আমাদের বিবাহ বার্ষিকীর দিন তোমার আমার মাঝে যে দূরত্ব আছে তা মিটিয়ে নিব, সেখানে অন্য একটা মেয়ের সাথে। ভাবতেই আমার শুধু তোমার কথা মনে আসছিল। কোন মুখ নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো, কি করে বলবো নিজের করা জঘন্য কাজের কথা তোমাকে। এসব ভেবেই আমার অন্যদিকে খেয়াল ছিল না। সারাফাতের কথায় সোহা বিস্তর হাসল। বলল, সত্যিই আপনি আমাকে আপনার স্ত্রীর অধিকার দিবেন? সত্যিই মন থেকে মেনে নিবেন আমাদের সম্পর্ক? যদি তাই হয় তাহলে আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আর কোন চিন্তা করতে হবে না আপনাকে। সবটা আমি সামলে নিব। আমার স্বামী সংসার আমি রক্ষা করতে জানি। কোথাকার কোন রুনাফুনা এসে আমার সংসারে ভাগ বসাবে তা আমি কিছুতেই মেনে নিব না। এবার শুধু দেখুন আমি কি কি করি ওই রুনার সাথে। সত্যি কি করে বের করতে হয় তাই সোহা ভালো করেই জানে। আপনি শুধু আমি যা বলবো তাতে সায় দিবে, বলেই কুটিল হাসল সোহা। মনে মনে বলল, রুনা বেবি তোমার এত সাহস। তুমি সোহার ভালোবাসায় নজর দাও। এবার তুমি বুঝবে ভালোবাসা কি জিনিস। আগে আগে দেখো হোতা হে কেয়া। প্রায় 1 ঘন্টা পরেও যখন সোহা আর সারাফাত রুম থেকে বের হলো না, রুনা অস্থির হয়ে উঠল। মনে মনে ভয় পেতে শুরু করেছে সে। সারাফাত আবার ওই সোহাকে মানিয়ে এ বাড়িতে রাখার চেষ্টা করছে না তো? তাহলে তো তার সমস্ত প্ল্যান বিফলে যাবে। যতই জোর খাটিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ে করুক না কেন, রুনা জানে সারাফাত সোহাকে ভালোবাসে। সোহাকে এ বাড়ি থেকে না তাড়াতে পারলে যে কখনোই তার কার্যসিদ্ধি হবে না। অস্থির রুনা নিজেকে শান্ত করতে না পেরে রুমের দরজায় নক করে সারাফাতকে ডাকতে থাকে। এতে বিরক্ত হয়ে ফাহাদ বেরিয়ে আসে রুম থেকে। প্রচণ্ড বিরক্তি নিয়ে এক প্রকার ধমকে উঠে বলে, কি সমস্যা? দেখছেন না ভিতরে ওরা স্বামী স্ত্রী বোঝাপড়া করছে। কেন বিরক্ত করছো তাদের? কমন সেন্স বলতে কিছু নেই আপনার? ফাহাদের কথায় তেতে উঠতে রুনা বলে, সারাফাত আমার হাজবেন্ড। সে কেন ওই মেয়ের সাথে বদধর্মের কথা বলবে? আমি এটা কিছুতেই মেনে নিব না। বলেই ফাহাদকে ঠেলে রুমের ভিতরে চলে যায়। গিয়ে দেখে সারাফাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর সামনেই খাটে আরাম করে বসে সোহা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সারাফাতের দিকে। রুনা এগিয়ে গিয়ে সারাফাতের হাত ধরে বলল, কি হয়েছে বেবি? এই মেয়েটার সাথে এত কিসের কথা বলছো তুমি, আমাকে একা ফেলে রেখে এসে? আমি সেই কখন থেকে একা একা বসে আছি তোমার জন্য। আমি অনেক টায়ার্ড বেবি। এই মেয়েটাকে আমাদের বেডরুম থেকে বের হতে বলো, আমি ফ্রেশ হব তো। রুনার কথা শেষ হতে না হতেই ঠাস করে এক থাপ্পড় পড়ল তার গালে। সোহা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বললি তুই? তোর বেবি, তোর বেডরুমে আমাকে বের করে দিতে বলিস? এত সাহস আসে কোথা থেকে তোর? একে তো আগাছার মতো আমার সংসারে ঢুকেছিস, এখন আমার রুম থেকে আমাকে বের করতে চাইছিলি? বলি টানতে টানতে রুনাকে ড্রয়িং রুমে এনে সোফায় ছুঁড়ে মারে। রাগে মাথা ফেটে যাচ্ছে সোহার। একটা হাড়ে বজ্জাত মেয়ে, তার সামনে তারই বরকে বেবি বেবি করবে, আর তা সে চুপচাপ মেনে নিবে? অসম্ভব। তার উপর আবার বলি কিনা তাকে বেডরুম থেকে বের করে দিতে। ওই মেয়ে তো আর জানে না সোহা কতটা ঘাটতারা। নিজের জিনিসের একচুল পরিমাণ ভাগও সে কাউকে দিবে না। সোহা এবার কঠিন স্বরে রুনাকে বলল, এই মেয়ে, তুই কি জানতিস না সারাফাত বিবাহিত? তার বউ বাচ্চা আছে। আর স্ত্রী বর্তমান থাকা অবস্থায় তার অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করা যায় না। তারপরও যে ড্যাং ড্যাং করে বিয়ে করে নিলি, তোদের বিয়ে তো কোন বিয়েই না।
তুই যদি এ বাড়িতে থাকিস তোর পরিচয় কি হবে ভেবে দেখেছিস? একটুখানি থেমে লম্বা দম নিয়ে আবারও সোহা বলল, আমার অনুমতি ছাড়া যে ফুসলিয়ে আমার বরকে বিয়ে করে নিলি, একবারও ভেবে দেখেছিস আমি মানব কিনা? এখন যদি আমি আইনের সহায়তা নিই পারবি সামাল দিতে? কি বলতো সারাফাত কিসের দায়ে তোকে বিয়ে করেছে জানি না, তবে একটা কথা কি জানিস তো, আমি আমার অধিকার এক চুলও ছাড়ব না। রইল বাকি সারাফাতের কথা, সে যদি আমার সাথে থাকতে না চায়, তোকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যেতেই পারে, আমি বাধা দেব না। তবে আমার বাড়িতে থাকতে হলে আমার কথাই শেষ কথা হবে। জানিস তো আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে ওনার সমস্ত সম্পত্তি আমার নিশানের নামে করে দিয়ে গেছেন, আর আমার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সবকিছুর মালিক আমি। সোহার কথা শেষ হতেই ফাহাদ এগিয়ে এসে বলে, তুই সত্যি বলছিস সোহা, সারাফাতের সমস্ত সম্পত্তি তাহলে এখন তোর? কই, আমি তো কিছুই জানতাম না, একটুখানি অভিনয় করে বলে ফাহাদ। আসলে এটা তাদের প্ল্যানের একটা অংশ। রুনা সারাফাতকে সম্পত্তির জন্য ফাঁসিয়েছে কিনা তা জানার জন্য এমনটা করেছে সোহা। যাক, তাহলে আমার আর চিন্তা নেই, সারাফাত তার নতুন বউ নিয়ে যেখানে খুশি চলে যায়। তুই তোর বাড়িতেই থিকবি। সারাফাত মনে মনে ভাবে, এরা দুভাই বোন পাক্কা অভিনেতা অভিনেত্রী। কি সুন্দর মুহূর্তেই আমার সমস্ত সম্পত্তির মিথ্যা মালিক হয়ে গেছে। অবশ্য সত্যি হলে খারাপ হতো না, সে তো আমার হৃদয়ের মালকিন, তার কাছে এসব কিছুই তুচ্ছ। যাক, এত সব চিন্তা বাদ দিয়ে এবার নিজের অভিনয়টা ঠিকঠাক করিয়া গে। বলা তো যায় না যদি ধরা পড়ে যায়। সারাফাত এবার নত মস্তিষ্কে এগিয়ে এসে দাঁড়ায় সোহার সামনে। সোহা কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, মনে হচ্ছে এখনই সারাফাতকে ভস্ম করে দিবে ওর চোখের আগুনে। সারাফাত মনে মনে হাসে, এতদিনের ভোলা ভালা সরল মেয়েটার তেজি রূপ সারাফাতকে পুনরায় ওর প্রেমে ফেলেছে। চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে সারাফাত এবার সোহাকে বলল, এমন করছো কেন সোহা? আমি রুনাকে বিয়ে করেছি, সে এখন এই বাড়ির বউ, আর নিশানের আরেক মা। রুনা নিশানকে নিজের সন্তানের মতোই ভালোবাসবে, তুমি যা যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে, বাড়ির সমস্ত কাজ করে দিবে। তাও আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না। কোথায় যাব আমি রুনাকে নিয়ে বলো? কথাগুলো বলার সময় সারাফাতের পেট ফেটে হাসিয়াছিল, অনেক কষ্টে নিজেকে সামলেছে সে। ফাহাদ তো মিটিমিটি হেরেই যাচ্ছে, আর সোহা তো সারাফাতের অসহায় মুখটা দেখে বিস্মিত। যখন ওরা তিনজন মিথ্যা অভিনয়ের প্ল্যান করলো, তখন সারাফাত বারবার নাকচ করে বলল সে এসব অভিনয় একদম করতে পারবে না। আর এখন দেখো, এমন ছেঁকা খাওয়ার মতো অভিনয় করছে যে নায়ক বাপ্পারাজও ফেল। সোহা অনেক কষ্টে নিজেকে সামলে কিছুটা গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, তোমরা এ বাড়িতে থাকতে পারো, তবে আমার সব কথা মেনে চলতে হবে। একটু এদিক সেদিকে হলেই বের করে দিব। আর তোমার ওই সোকল্ড বউকে বলে দাও আজ থেকে বাড়ির সমস্ত কাজ সে করবে। আমি আমার বাড়িতে কোন আজাইরা পাবলিক রাখবো না। বলেই হনহনিয়ে চলে গেল সোহা, আর তার পিছু পিছু ছুটল ফাহাদ। দুভাই বোন একেবারে ছাদে গিয়ে থামল, একে অন্যের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে হুট করে অট্টহাসিতে ফেটে পড়ল দুজনে। ফাহাদ হাসতে হাসতে পেট চেপে ধরে বসে পড়ল ছাদের ফ্লোরে। কিছুক্ষণ পর হাসির রেশ কমে আসতেই সোহাকে বলল, তোরা জামাই বউ পারিস বটে, কি অভিনয়টাই না করলি। বেচারি রুনা কিচ্ছুটি আন্দাজ করতে পারল না, তোর এক থাপ্পড় খেয়েই কেমন চুপসে গেছে। সোহার সমান তালে হেসে বলল, সত্যি ভাইয়া নিশানের আব্বুর অভিনয় স্কিল দারুণ। চেহারায় এমন অসহায়ত্ব ফুটিয়ে তুলেছিল যে মনে হচ্ছিল সে যেন খুব বড় চাকা খাইছে। তার অভিনয় তো নায়ক বাপ্পারাজকেও ফেল করে ছাড়ল। তুমি বিশ্বাস করবে না ভাইয়া, ওই সময় সারাফাতের মুখটা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। এমনভাবে কথাগুলো বলছিল, মনে হচ্ছিল সত্যিই সে বড্ড অসহায়। হাসতে হাসতে হঠাৎ থেমে গিয়ে সোহা কেমন গম্ভীর হয়ে গেল। কিছুটা চিন্তিত হয়ে বলল, এত কিছু তো প্ল্যান করলাম, এখন ভালোই ভালোই তা কাজে দিলেই হয়। কি যে হবে পরবর্তীতে? আমি কি পারবো সারাফাতকে এই বিপদ থেকে উদ্ধার করে আবারও আমার কাছে ফিরিয়ে আনতে, নাকি সত্যি সত্যি তাকে হারিয়ে ফেলবো? আমার এতদিনের ভালোবাসা কি হেরে যাবে ওই রুনার কাছে?
ওই দিন বিকেলেই সোহার কথা মতো ফাহাদ চলে যায় সেই হোটেলে যেখানে শারাফাত আর রুনার ইনসিডেন্টটা হয়েছিল। উদ্দেশ্য সিসিটিভি ফুটেজ ও কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষী। সোহা খুব ভালো করেই ফাহাদকে বুঝিয়ে দেয় ঠিক কি কি করতে হবে আর কিভাবে করতে হবে। আর এইদিকে ছোট্ট নিশানকে সামলাতে হিমশিম খাচ্ছে রুনা। তাছাড়াও সোহার আদেশ, এ বাড়িতে থাকতে হলে বাড়ির সমস্ত কাজ করতে হবে রুনাকে। বেচারি তো এক বেলায় নাস্তানাবুদ। সে মনে মনে বকতে থাকে তার পার্টনারকে, যার কথায় সে শারাফাতকে ফাঁসিয়ে বিয়ে করেছে। রাতের বেলা সোহার ভয়ে এক প্রকার বাধ্য হয়েই রান্না করে রুনা। 10টার দিকে সবাই যখন একসাথে ডিনার করতে বসে তখন শারাফাতের পাশে রুনা বসতেই কিকিয়ে উঠে সোহা। বলে, এই মেয়েই তুমি যে ডেং ডেং করে খেতে বসে যাচ্ছ, খাবারগুলো সার্ভ করবে কে? রুনা করুণ চোখে তাকায় শারাফাতের দিকে। তবে শারাফাত তার মুখটা আরো বেশি অসহায় করে রুনাকে ইশারা করে সোহার কথা মতো কাজ করতে। বেচারির আর কি করার, মুখ কালো করে বসা থেকে উঠে খাবার সার্ভ করতে শুরু করে। আর রুনার মুখের অসহায় অবস্থা দেখে শারাফাত সোহা তার অগোচরে মিটিমিটি হাসে। রুনা জীবনে প্রথম রান্না করেছে, কোনো কিছুই ঠিকভাবে হয়নি। এটা নিয়ে আচ্ছামত কথা শুনিয়ে সোহা নিজেই পুনরায় রান্না করে, তবে সবাইকে ডিনার করতে দিয়েছে। আর রুনাকে কড়াভাবে বলেছে এরপর থেকে যেন সব ঠিকঠাক হয়। রুনা বেচারির আর কি করার, অতি লোভে সে এখন ফেঁসে গেছে। পরদিন বিকেলে ফাহাদ ফিরে এসে সোহাকে সিসিটিভি ফুটেজ ও হোটেলের কিছু স্টাফের ভিডিও জবানবন্দির একটা পেনড্রাইভ দেয়। তারপর রাতে এসে আলোচনা করবে বলেই বের হয়ে যায় এই বাসা থেকে। সোহা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, সে বোঝে ভাই তাকে একা একা ভাবার সময় দিয়ে গেল। সোহাও মনোযোগ দিয়ে পরপর 3বার ভিডিওগুলো দেখে। শারাফাত একটা কথাও মিথ্যা বলেনি। তার মানে ওই মেয়েটাই শারাফাতকে ফাঁসাতে চাইছে কোন উদ্দেশ্যে। কিন্তু কি সেই উদ্দেশ্য? কিভাবে এই চক্রান্তের মূল উদ্দেশ্য খুঁজে বের করবে, কি করে এই রহস্যের জাল ছিন্ন করে নিজের ভালোবাসাকে উদ্ধার করবে? সোহা যখন এসব ভাবনায় অস্থির, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সোহা নিজের রুমেই বসেছিল, কিছুক্ষণ পর বাইরে থেকে আসা চিৎকার চেঁচামেচির আওয়াজে বাধ্য হয়ে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে দেখতে পায় তার বাবা মাকে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় তাদের দিকে। তারা এখনো রুনাকে বকাঝকা করছে, সোহা যে এখানে এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি তারা। সোহা চুপচাপ বাবা মায়ের রাগ দেখছিল, তখনই আবারও কলিং বেল বাজে। সোহা এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখে ফাহাদ আর শারাফাত এসেছে। সোহার চোখে মুখে বিরক্তি ছড়িয়ে পড়ে। এরও এখনই আসতে হলো। এখন তো তার বাবা মা শারাফাতকে কথা শোনাবে, যা সোহা কিছুতেই মেনে নিতে পারবে না। ওরা ড্রয়িং রুমে আসতেই সোহার বাবা মাকে দেখে থমকে দাঁড়ায়। কি হতে চলেছে ভাবতেই শারাফাতের বুকটা ধক করে উঠল। ওনারা কি সোহাকে নিয়ে যেতে এসেছে? শারাফাতের কেমন দম বন্ধ লাগছে। তার হাত পা কাঁপছে, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। ফাহাদ আস্তে করে সরে গিয়ে সোহার কানে কানে ফিসফিস করে বলল, কত চেষ্টা করেছিলাম গোপন রাখতে, তো খবর পেয়ে গেল। এবার কি করবি? কি করে সামাল দিবি সবটার? শারাফাত এমনিতেই ভেঙে পড়েছে, এখন কোন ঝামেলা হলে আরো ভেঙে পড়বে। সোহা শূন্য চোখে তাকিয়ে আছে শারাফাতের দিকে। সেদিকে তাকিয়েই ফাহাদের মতো ফিসফিস করে উত্তর করলো, আমি জানি এখন কি কি হতে পারে। আর আমার কি করণীয় তাও ভেবে নিয়েছি আমি। আর যাই হোক, আমি শারাফাতকে একা ছাড়ছি না। এতে করে বাবা মায়ের সাথে যত কঠোরই হতে হোক না কেন, একবার ঝামেলা মিটে গেলে তাদের বুঝিয়ে বললেই বুঝবে। কিন্তু শারাফাতকে এখন একা ছেড়ে গেলে ওকে আর আমি ফিরে পাবো না। তাই আজ বুকে পাথর চেপে প্রথমবারের মতো নিজের বাবা মায়ের উপরে কথা ছুরি চালাবো আমি। তুমি শুধু ওদের একটু সামনে নিও ভাইয়া। সোহার কথার মাঝে হঠাৎ কর্কশ কণ্ঠে বলা কিছু কঠিন বাক্য কানে আসে ওদের। কণ্ঠটা সোহার বাবা সোভান তালুকদারের। তিনি তেড়ে এসে শারাফাতের কলার চেপে ধরেছেন। কণ্ঠে ছুড়ে দিচ্ছেন কিছু অশ্রাব্য গালিগালাজ। সোহা ছুটে গিয়ে তার বাবার হাত ছাড়াতে চায় শারাফাতের কলার থেকে, কিন্তু ব্যর্থ হয়। সে চিৎকার করে ডাকে ফাহাদকে। ফাহাদও এগিয়ে আসে, জোর খাটিয়ে শারাফাতের কলার ছাড়িয়ে দূরে সরায় সোহার বাবাকে। টেনে নিয়ে সোফায় বসিয়ে শান্ত করতে করতে বলে, প্লিজ আঙ্কেল, মাথা ঠান্ডা করুন।
এভাবে উত্তেজিত না হয়ে সবটা শান্তভাবে আলোচনা করে সমাধানের রাস্তা বের করতে হবে আমাদের। শোভান তালুকদার অনেক সময় নিয়ে নিজেকে শান্ত করে। কারোর সাথে কোন কথা না বলেই সোহাকে প্রশ্ন করে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের কেন জানালে না তুমি? উত্তরে সোহা কিছুক্ষণ চুপ থেকে বলে, জানালে কি করতে তোমরা? এখন যেমন হাঙ্গামা করলে তাই তো করতে। আমি চাইনি এমন কিছু হোক, তাই জানাইনি। শোভান তালুকদার ধমকে উঠে মেয়েকে বললেন, একদম বেশি কথা বলবে না তুমি। তারপর সারাফাতের দিকে আঙুল তুলে বলল, এই বেঈমানটার কাছে দিয়ে আমি আমার এক মেয়েকে হারিয়েছি। তাও নাতিটার কথা চিন্তা করে তোমাকে ওর হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু ও কি করলো? তোমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। আমি আর এক মুহূর্ত তোমাকে এখানে রাখবো না। আজ এই মুহূর্তে তুমি আমার সাথে যাবে। সারাফাতের অসহায় দৃষ্টি সোহার দিকে। সে জানে সোহা তাকে ছেড়ে যাবে না। তবুও ভয় থেকে জেঁকে ধরেছে, যদি বাবার কথা ফেলতে না পেরে সোহা চলে যায়, তাহলে যে সারাফাত শেষ হয়ে যাবে। চোখ টলমল করছে সারাফাতের। কষ্ট হচ্ছে ভীষণ। আজ বড্ড মনে পড়ছে নুহাকে। সারাফাত মনে মনে আওড়ায়, নুহা তুমি একটা বেঈমান। আমাকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে পালিয়ে গেছো তুমি। তুমি যদি আমাকে একা করে চলে না যেতে তাহলে আজ এই দিনটা আসতো না। না তুমি চলে যেতে, না সোহার সাথে আমার কোন বন্ধন হতো, আর না আমি দ্বিতীয়বারের মতো ভালোবাসার ভুল করতাম, আর আবারও প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা ভোগ করতাম। সারাফাত যখন অন্যমনস্ক হয়ে তার ভাগ্যের উপর পরিহাস করতে ব্যস্ত, তখনই আবারও ভেসে আসে শোভান তালুকদারের কণ্ঠস্বর। তিনি আবারও সোহাকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার, তুমি কি আমার কথা শুনতে পাওনি? তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। আমরা এখনই বেরিয়ে যাব এ বাড়ি থেকে। সারাফাত এবার এগিয়ে গেল শোভান তালুকদারের দিকে। দুহাতে শ্বশুরের একটা হাত মুষ্টিবদ্ধ করে ধরে আকুতি স্বরে বলল, বাবা আমি ভুল করেছি। আমাকে আপনি যত খুশি শাস্তি দিন, কিন্তু সোহাকে নিয়ে যাবেন না। সোহা চলে গেলে আমার ছোট ছেলেটা মাহারা হয়ে যাবে। শোভান তালুকদার এক ঝটকায় সরিয়ে দিল সারাফাতের হাত। দাঁতে দাঁত খিচিয়ে বলল, একদম নেকামি করবে না আমার সামনে। এতই যখন ছেলের চিন্তা, তাহলে ঘরে বউ রেখে বিয়ে কেন করেছিলে? তখন মনে পড়েনি ছেলের কথা? তখন কি একবারও মনে হয়নি যে মেয়েটা শুধু মায়া বোনের ছেলেকে আগলে রাখবে বলে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে, তাকে ঠকাচ্ছ তুমি? তুমি যেমন তোমার সন্তানের স্বার্থে আমার মেয়েকে এ বাড়িতে রাখতে চাইছো, ঠিক আমিও আমার মেয়ের ভালোর জন্য তাকে এ বাড়ি থেকে একেবারে নিয়ে যাব। আর খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিও। এতক্ষণ চুপ করে সবটা শুনলেও এবার মুখ খুলল সোহা। তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা। আপনারা আমার বাসায় বেড়াতে এসেছেন, 2-3 দিন থাকুন, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা বলবেন না আর। বর্তমানে বাবার বাসায় বেড়াতে যাওয়ার মতো পরিস্থিতি নেই আমার। মেয়ের এমন কথায় ক্রোধে ফেটে যাচ্ছে শোভান তালুকদার। তার মেয়ে এই প্রথম বাবার মুখের উপরে জবাব দিল। কতটা বিগড়ে গেলে এমনটা করতে পারে তার আদরের সোহা। তিনি মেনে নিতে পারল না মেয়ের উদ্ধত্ত। তেড়ে গিয়ে ঠাস করে একটা চড় মারলেন মেয়েকে। রাগে হিসেবে বললেন, মুখে মুখে তর্ক করতে শিখেছ তুমি? আর একটা কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিব, বেয়াদব কোথাকার। চুপচাপ যা বলছি তাই করো। আজ এই মুহূর্ত থেকে এই বাড়ির সাথে তোমার কোন সম্পর্ক নেই। 1 বছর আগে তোমাকে ওই অকৃতজ্ঞ বেঈমান ছেলেটার হাতে তুলে দিয়ে যে ভুল করেছিলাম তা এবার শুধরে নিব আমি। ফাহাদ সারাফাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারা কখনো ভাবেনি শোভান তালুকদার সোহার গায়ে হাত তুলবেন। সোহা যে তার বড্ড আদরের মেয়ে। নুহার মৃত্যুর পর তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, আর আজ সেই মেয়েকেই তিনি মারলেন। অন্যদিকে এতক্ষণ নীরবে সবটা দেখে যাওয়া রুনা তো ভীষণ খুশি। সে ভেবেই নিয়েছে আজ সোহা এ বাড়ি থেকে চলে যাবে, আর সে সবকিছু তার হাতের মুঠোয় পাবে। মনে মনে সারাফাত কিভাবে কবজা করবে তা ভাবতে থাকে রুনা। ভাবে এত কিছুদিন, এরপর নিজের উদ্দেশ্য হাসিল হলেই সে সারাফাতকে ছেড়ে চলে যাবে। আবারও নিজের চিরচেনা জীবনে ফিরবে সে। উড়বে মুক্ত পাখির মতো।
সোহা বাবার হাতে থাপ্পড় খেয়ে টলমল চোখে তাকিয়ে আছে তার বাবার দিকে। তার চোখ জ্বলে টইটুম্বুর, যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে গাল বেয়ে। সোহা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করল। সে এখন তার জীবনের সবচেয়ে বড় অপরাধটা করবে। ছুড়ে দিবে তার বাবার দিকে কিছু তিক্ত কথার বান্ড। কথার তীরে ফালাফালা করে দিবে তার বাবার হৃদয়টা। সোহা নিজেকে সামলে নিয়ে তার বাবার চোখে চোখ রাখল। কণ্ঠে দৃঢ়তা এনে বলল, কার ভালো চাইতে এসেছো বাবা? তোমার ছোট মেয়ের, যে কিনা 1 বছর আগেই মারা গেছে। মৃত মানুষের তো খারাপ ভালো হয় না বাবা। তুমি আজ এতদিন পরে বলছো শারাফতের সাথে আমাকে বিয়ে দিয়ে ভুল করেছিলে, অথচ যখন বিয়ে দিলে একটা বার জানতে চাইলে না আমি কি চাই। আমার মতামতের তো কোন দামই দেয়নি তোমরা। একবার জিজ্ঞেস করনি আমার কোন পছন্দ আছে কিনা। আর আজ যখন শরাফত অন্য কাউকে বিয়ে করে এনেছে এখন তোমাদের মনে হচ্ছে তোমরা ভুলছিলে। আজ আর তখনের মধ্যে কোন পার্থক্য তো নেই বাবা। শারাফাত তখনও আমাকে নিজের বলে মেনে নেয়নি আর না এখন। তখন শারাফাতের মনে আপা ছিল, আর এখন আছে ওই মেয়েটা। বিশ্বাস করো এতে আমার কিছু যায় আসে না। শারাফাত একটা কেন আরো 10টা বিয়ে করলেও আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। কেন জানো, আমি আমার আপাকে কথা দিয়েছিলাম তার সন্তানকে আমি নিজের সন্তান হিসেবে মানুষ করব। তোমরা যেদিন আমাকে বিয়ে দিয়েছো সেদিন থেকে আমি তোমাদের পর হয়ে গেছি। তাই পর একটা মেয়ের জন্য শুধু শুধু চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। চলে যাও, আর কখনো আমার কথা মনে এখনো না তোমরা। বলেই ছুটে রুমে চলে গেল। হয়তো তার চোখের বাঁধ ভাঙা জল কাউকে দেখাবে না বলে পালিয়ে গেল মেয়েটা। সোহার এমন শক্ত কথায় ভেঙে পড়লেন সোভান তালুকদার। অনুভব করলেন তিনি কত বড় অন্যায় করেছেন তার আদরের মেয়ের সাথে। সত্যি তো, বিয়ের আগে একবারও তিনি জানতে চাননি সোহার এই বিয়েতে মতো আছে কিনা, অথবা সোহার অন্য কোন পছন্দ আছে কিনা। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলেন তিনি। বুকে হাত দিয়ে ধপ করে বসে পড়লেন সোফায়। সোভান তালুকদারকে হঠাৎ বুকে হাত দিয়ে বসতে দেখে শারাফাত, ফাহাদ দুজনেই ছুটে যায় সেদিকে। দুজনেই ব্যস্ত হয়ে পড়ে সোভান তালুকদারকে নিয়ে। শারাফাত উত্তেজিত হয়ে তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। ফাহাদও অস্থির, সে ধীরে ধীরে সোভান তালুকদারের বুকে মালিশ করছে। রুনা এতক্ষণ ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। সবাইকে সোভান তালুকদারকে নিয়ে ব্যস্ত হতে দেখে বিরক্ত হলো সে। মুখ বিকৃত করে বিড়বিড় করে বলল, যত সব ঢং। তারপর হনহনিয়ে চলে গেল নিজের জন্য বরাদ্দকৃত রুমে। ফাহাদ এতক্ষণ সোভান তালুকদারকে নিয়ে ব্যস্ত থাকলেও আর চোখে রুনাকে ঠিকই নজরে রেখেছিল। সোহার সাথে তার আগেই কথা হয়েছিল। সোহা সত্যটা বলতে পারবে না তাই এমন কঠোর হওয়ার অভিনয় করেছে। এখন হয়তো নিজেকে রুম বন্দি করে কেঁদে কেটে ভাবাচ্ছে। সোহা ফাহাদকে বলেছিল ওর বাবাকে বাড়ি পৌঁছে দিতে, আর সবটা বুঝিয়ে বলতে। রুনার করা ষড়যন্ত্রের কথা শুনলে নিশ্চয়ই সোহা আর শারাফাতকে ভুল বুঝবেন না তিনি। কিন্তু তার আগেই তো সোভান তালুকদার অসুস্থ হয়ে গেলেন। এখন আগে ওনাকে সুস্থ করতে হবে। তারপর ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলবে ফাহাদ। ফাহাদ ভালো করে লক্ষ্য করে দেখল ড্রয়িং রুমের কোথাও রুনা নেই। তবুও ঝুঁকি নিতে চাইল না। শারাফাতকে ডেকে কানে কানে বলল, রুনার দিকে খেয়াল রাখতে। সে এই দিকটা সামলে নিবে। শারাফাত ও মাথা নেড়ে সায় দিয়ে চলে গেল রুনার রুমের দিকে। উদ্দেশ্য ওকে এখন রুমে আটকে রাখা। শারাফাত চলে যেতেই ফাহাদ সোভান তালুকদারের হাত দুটো তার হাতের মুঠোয় নিল। কোমল কণ্ঠে বলল, আঙ্কেল আমাকে তুমি বিশ্বাস করো তো? আমি যে কখনো আমার বোনের খারাপ চাইব না তা মানো তো? সোভান তালুকদার অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে মাথা নেড়ে বোঝালো তিনি ফাহাদকে বিশ্বাস করেন। ফাহাদ এবার দীর্ঘশ্বাস ফেলল। বলল, যদি আমি অন্যের সন্তান হয়েও আমাকে বিশ্বাস করতে পারো তোমার নিজের সন্তানের প্রতি কি তোমার বিশ্বাস নেই? তুমি কি করে ভেবে নিলে সোহা ওই কথাগুলো মন থেকে বলেছে? একটাবার ভেবে দেখো তো আজ সোহা যে কথাগুলো বলল, এগুলো কি ওর স্বভাবের সাথে যায়? সোভান তালুকদার অবাক চোখে চেয়ে আছে ফাহাদের দিকে। ফাহাদের কোন কথায় তিনি বুঝতে পারছেন না। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অতি বিস্ময়ে তিনি মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারছেন না।
শুধুমাত্র চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। ফাহাদ এবার আরেকটু এগিয়ে এলো সোবহান তালুকদারের দিকে। কণ্ঠ খাদে নামিয়ে এনে ফিসফিস করে বলল, সারাফাত ইচ্ছে করে ওই মেয়েকে বিয়ে করেনি আঙ্কেল। ওই মেয়েটা ওকে ফাঁসিয়েছে। বিশাল চক্রান্ত চলছে সারাফাতকে ঘিরে। তারপর সংক্ষেপে সবটা বর্ণনা করল সারাফাতের সাথে ঘটে যাওয়া ঘটনার। সব শুনে স্তব্ধ হয়ে গেলেন সোবহান তালুকদার। না জেনে না শুনে কত কি বলে ফেলেছেন তিনি তার আদরের মেয়ের জামাইকে। এখন নিজের উপরই রাগ হচ্ছে ভীষণ। ছেলেটা নিশ্চয়ই এই টানাপোড়েনে অনেক কষ্টে আছে। তার উপর আজ আবার কত কিছু হয়ে গেল। সোবহান তালুকদার ধীর কণ্ঠে ফাহাদকে বলল, সারাফাতকে একবার ডেকে দিবি বাবা। ওকে আজ কত কিছু বলেছেন। নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। সোবহান তালুকদারের কথায় ফাহাদ হেসে বলল, হয়তো সারাফাতের একটু খারাপ লেগেছে আপনার কথায়। কিন্তু ও কষ্ট পায়নি আঙ্কেল। আমরা তো এমন কিছুর জন্য আগেই প্রস্তুত ছিলাম। জানতাম আপনি রেগে অনেক কিছুই বলবেন। আর এই সবটাই রুনাকে দেখানোর জন্য আমরা তাকে এটা বিশ্বাস করাতে চেয়েছি যে আমরা সবাই তাদের এই সাজানো ঘটনাটা বিশ্বাস করেছি। সোবহান তালুকদার মনে মনে শান্তি অনুভব করলেন। তার মেয়ের জামাইয়ের মধ্যে সব ঠিক আছে ভাবেই প্রশান্তি পেলেন তিনি। মনে মনে দোয়া করলেন যেন খুব তাড়াতাড়ি ওই আপদ মেয়েটার মুখোশ উন্মোচন হয়, আর তার মেয়ের সংসার থেকে কালো ছায়া দূর হয়। এর মধ্যে ডাক্তার চলে আসে। সোবহান তালুকদারকে দেখে বলেন তেমন কিছু সমস্যা নেই। অতিরিক্ত উত্তেজনায় রক্তচাপ বেড়ে যাওয়ার বুকে ব্যথা শুরু হয়েছিল। আর ওনার শরীর দুর্বল। ঠিকমতো বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ফাহাদ ডাক্তারকে বিদায় দিয়ে সোবহান তালুকদারকে নিয়ে বেরিয়ে গেল ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। সারাফাত এতক্ষণ রুনার কাছে ছিল। সে রুনাকে এটা বুঝিয়েছে যে যাই হয়ে যাক না কেন সোহাকে মানিয়ে চলতে হবে। কেননা সারাফাতের সমস্ত সম্পত্তি সোহার নামে করে দিয়ে গেছেন সারাফাতের মা। তাই সারাফাত সোহাকে ছাড়তে পারবে না। আর না সে রুনাকে ছাড়বে। সে তার দুই বউকে নিয়েই সংসার করবে। রুনা যেন সবটা মানিয়ে নেয়। রুনা বেজায় বিরক্ত সারাফাতের কথায়। সোহা তো সারাফাতকে তার কাছেই ঘেঁষতে দেয় না। কাছাকাছি না এলে কি করে সে সারাফাতকে নিজের বসে আনবে? আর তা করেই বা লাভ কি? সবকিছু তো ওই সোহার নামে। আর মেয়েটা যা চতুর, কিছুতেই তাকে বাগিয়ে আনা সম্ভব না। মনে মনে ভাবল, এই বিষয় নিয়ে তার পার্টনারের সাথে কথা বলবে। এভাবে অন্যের হুকুম মেনে বাড়িতে পড়ে থেকে চাকরের হয়তো খাটার মেয়ে রুনা না। রুনাকে কিছুক্ষণ বুঝো দিয়ে সারাফাত যায় সোহার রুমে। বন্ধ দরজায় টোকা দিতেই সোহা তা খুলে দেয়। সারাফাত ভিতরে ঢুকেই চমকে যায়। এ কি অবস্থা সোহার চোখ মুখের! অনেকটা ফুলে গেছে আর লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে এতক্ষণ যে সোহা কান্না করেছে। সারাফাত এগিয়ে যায় সোহার কাছে। দুই হাতে সোহার মুখটা আগলে কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে তোমার? কেন অবুঝের মতো কান্না করছো সোহা? তুমি কেন এত দুর্বল হয়ে পড়ছো? তুমি এভাবে ভেঙে পড়লে আমি নিজেকে কিভাবে শক্ত রাখবো বলো? তুমি তো আমার শক্তি। তোমাকে এভাবে দেখে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে আমার। সোহা সারাফাতকে জড়িয়ে ধরে। ফুপিয়ে কেঁদে উঠে বলে, আজ প্রথম আমি বাবার সাথে এভাবে কথা বললাম। বাবাকে কষ্ট দিলাম। আমি জানি বাবা খুব ভেঙে পড়েছে। আমি কি করব বলো তো? যখন কথাগুলো বলছিলাম বাবার চোখে টলমল পানি আমার ভিতরটা ভেঙে চুরমার করে দিয়েছিল। সারাফাত সোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার পাগলিটা এই জন্য এভাবে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। ধুর বোকা মেয়ে, বাবা সবটা জেনে গেছে। ফাহাদ ওনাকে বুঝিয়ে বলেছে সবকিছু। বাবার ঠিক আছে, ফাহাদ তাকে বাড়ি পৌঁছে দিতে গেছে। তুমি এসব নিয়ে একদম মন খারাপ করবে না। সোহা কিছুটা স্থির হয়। এখন সবটা জেনে নিশ্চয়ই তার বাবা তাকে ভুল বুঝবে না। একবার এইদিকে সব ঝামেলা শেষ হোক, সোহা তার বাবার কাছে ক্ষমা চাইবে আজকের খারাপ আচরণের জন্য। তার বাবা তো তাকে খুব ভালোবাসে। নিশ্চয়ই মেয়ের প্রতি রাগ পুষে রাখবে না। সারাফাতের কিছু একটা মনে হতেই সে সোহাকে বলল, একটু আগে রুনার একটু অদ্ভুত ব্যবহারের কথা। সারাফাত যখন তাকে সোহার সাথে মানিয়ে নিতে বলছিল তখন রুনার কোন হেলদোল ছিল না।
অথচ ওই ঘটনার পর থেকে বিয়ের আগে ও পরে রুনা শারাফাতকে বারবার বলেছে সোহাকে ডিভোর্স দিয়ে দিতে। তারপর তারা সুন্দর সুন্দরভাবে নিজেদের সংসার সাজাবে। সোহা অবাক হয় না এ কথা শুনে। সে আগেই আন্দাজ করেছে রুনার লক্ষ্য শারাফাতের সাথে সংসার করা না, বরং অন্য কিছু। তাই সে শারাফাতকে বলে, এসব কিছুই না, রুনা অন্য কোন প্ল্যান করছে যা আমাদের জানতে হবে। তাই এখন আমাদের প্রথম কাজ রুনার প্রতিটা পদক্ষেপ নজরে রাখা, যাতে সোহা শারাফাতকে সোহার রুমে পাঠায়। শারাফাত রুমে যেতেই রুনাকে হকচকিয়ে উঠতে দেখে কেমন সন্দেহ জাগে শারাফাতের। সে এগিয়ে গিয়ে বিছানায় বসতেই রুনা লাফিয়ে উঠে, বলে, এ কি শারাফাত, তুমি ঘুমাতে না গিয়ে এখানে এসেছো কেন? শারাফাত কিছুক্ষণ রুনার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে রুনার মতিগতি। তারপর ধীর কণ্ঠে বলে, আজ আমি তোমার সাথে থাকবো। সোহা যেমন আমার বউ, তুমিও তো তাই। ওর যেমন অধিকার আছে তেমন তোমারও তো অধিকার আছে আমার উপর। রুনার চোখ মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। কেমন যেন অস্থিরতায় চেয়ে গেল রুনা। সে তোতলাতে তোতলাতে বলল, কেন ঝামেলা করছো শারাফাত? তোমার ওই বউ তোমাকে এখানে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠবে। নিশ্চয়ই আমাকে এসে একগাদা বাজে কথা শোনাবে। সারাদিন তোমার বউয়ের ফাইফরমাস খেটে আমি ক্লান্ত, এখন আবার তার কটু কথা শুনতে পারবো না। তুমি প্লিজ ওর কাছে যাও। সাথাফাত কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ালো। বলল, তুমি যদি চাও চলে যাচ্ছি আমি। তবে একটা জিনিস বুঝলাম না, যে তুমি বিয়ে করো বলে আমার মাথা খেয়ে ফেলেছিলে, সে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। এতদিন তো সোহাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিতে, এখন তুমি আমাকে ওর কাছে পাঠাচ্ছ। এর মধ্যে কেমন যেন রহস্য রহস্য ভাব আছে মনে হচ্ছে। কিছু কি লুকাচ্ছ তুমি আমার কাছে? শারাফাতের মুখনিসৃত কথাগুলো কর্ণকুহর হতেই ভয় কেঁপে উঠল রুনার। শারাফাত কি কিছু সন্দেহ করেছে? যদি করে থাকে তাহলে কি হবে? কোনোভাবে যদি আসল রহস্য শারাফাত জেনে যায়, তাহলে তো তাকে ছেড়ে দিবে না। যার আগেই ছেলের কি যে হবে তার সাথে, ভাবতেই অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে রুনার। শারাফাত রুমে ফিরে এসে দেখল সোহা বিছানায় আটশোয়া হয়ে বসে আছে, আর গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সে তার নিজের ভাবনায় এতটাই মত্ত শারাফাত যে এসেছে তার টের পায়নি। শারাফাত এগিয়ে গিয়ে বসল সোহার পাশে। আস্তে করে সোহার হাতে হাত রাখতেই ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে সোহা। অবাক হয়ে প্রশ্ন করে, আপনি এখানে যে? আজ তো আপনার নতুন বউয়ের রুমে থাকার কথা। কথাটা বলার সময় সোহার মুখের মলিনতাই বলে দিচ্ছে কথাটা বলতে তার কতটা কষ্ট হয়েছে। আর কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কোন নারী স্বেচ্ছায় নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না? তবুও সোহা বুকে পাথর চেপে শারাফাতকে রুনার রুমে পাঠিয়েছিল। যেভাবেই হোক, শারাফাত তো বিয়ে করেছে রুনাকে। রুনা এখন শারাফাতের বউ। সোহার যে এই সত্যিটা মেনে নিতেই হবে। কিন্তু মন তো মানতে নারাজ। নানান ভাবনায় এতক্ষণ ভিতরটা জ্বলে যাচ্ছিল সোহার। সোহার বিষণ্ণতায় ভরা চোখের দিকে তাকিয়ে শারাফাতের বুকটা ধক করে ওঠে। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে তার। এই মেয়েটা ওকে ভালোবেসে শুধুমাত্র ওর জন্য কতটা কষ্ট সহ্য করছে তা শারাফাত ঠিকই অনুভব করতে পারে। মনে মনে প্রতিজ্ঞা করে, একবার এই ঝামেলা মিটে যাক আর কখনো শারাফাত কষ্ট দিবে না সোহাকে। সারা জীবন আগলে রাখবে শারাফাত তার সোহাকে, মুড়িয়ে রাখবে ভালোবাসার চাদরে। সোহা শারাফাতের চাহনি লক্ষ্য করে প্রশ্ন করে, কি দেখছেন এমন করে? আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তরও তো দিলেন না। কি হয়েছে? কোন সমস্যা কি? আমাকে বলুন কি হয়েছে? সোহার একসাথে এত প্রশ্নে শারাফাত হেসে উঠে বলে, আস্তে সোহা, এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? কিছুই হয়নি এখনো, তবে তুমি চাইলে হতে পারে এক বিশাল ব্যাপার। বলেই মিটিমিটি হাসতে থাকে শারাফাত। শারাফাতের কথার মানেটা সোহার একটু বুঝতে দেরি হলেও বুঝার সাথে সাথেই এক ঝটকায় নিজের মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। লজ্জায় লাল হয়ে উঠল সোহার দুগাল। লোকটা আগে কখনো এমনভাবে কথা বলেনি সোহার সাথে। এই প্রথম এতটা ফ্রিলি আর রোমান্টিক ভাবে কথা বলল শারাফাত সোহার সাথে। এর আগে নুহা বেঁচে থাকতে প্রায়ই এমন মোহনীয় রোমান্টিক সংলাপ বাউড়াতে শোনা যেত শারাফাতকে। সোহা শুনত মাঝে মাঝে,
তবে সেসব মধুর শ্রুতি তার জন্য ছিল না, ছিল সোহার বড় বোন সারাফাতের প্রেয়সীর জন্য। কিন্তু ভাগ্যের পালাবদলে নুহার জায়গায় আজ সোহার অবস্থান। তবে সারাফাতের প্রেয়সী হয়তো হয়ে ওঠা হয়নি তার। এখনো সারাফাত সোহার সম্পর্কের মাঝে বিশাল এক দেয়াল রয়ে গেছে। সোহা মনে মনে ভাবে, কোনোদিন কি আপনি আমার অন্তরের অন্তঃস্থলে থাকা সুপ্ত ভালোবাসাটুকু অনুভব করতে পারবেন? নিবেন কি আমায় কাছে টেনে, আগলে নিবেন কি আপনার ভালোবাসায়? আমার যে বড্ড ইচ্ছা হয় আপনার মুখে প্রেমময় বাক্য শুনে আপনার ওই প্রশস্ত বুকে মুখ লুকাতে। মৃত্যুর আগে সেই সৌভাগ্য কি আদৌ হবে আমার? সারাফাত সোহাকে আর লজ্জা না দিয়ে প্রসঙ্গ পাল্লায়। একটু আগে রুনার করা ব্যবহারের কথা জানায়। সবটা শোনার পর সোহার মনে হয়, নিশ্চয়ই কোন বিশেষ কারণেই রুনা সারাফাতকে ওই রুমে থাকতে দেয়নি। তার সন্দেহের কথা সারাফাতকে জানালে সারাফাতও সম্মত হয় তার কথায়। কিন্তু কি করে এই রহস্য উন্মোচন করবে ভাবতে থাকে দুজনেই। অনেক ভাবনা চিন্তার পর হঠাৎই কিছু একটা মনে হতেই প্রফুল্ল হয়ে উঠে সোহা। উত্তেজিত হয়ে সারাফাতের হাত ঝাঁকিয়ে বলে, পেয়েছি পেয়েছি, এই রহস্যের সমাধান বের করার উপায় পেয়ে গেছি আমি। সোহার এমন প্রফুল্লতা দেখে সারাফাতও হাসে। তারপর ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি পেয়েছো আমাকে বলো, শুনে আমিও একটু শান্তি পাই। এই টেনশনে তো আমার মাথা খারাপ হয়ে যাবে নয়তো। সোহার সারাফাতের কথায় একটু মন খারাপ হলেও রহস্য উদ্ঘাটনের একটা উপায় পেয়েছে ভেবে খুশি হয়। এবার নিশ্চয়ই সে সারাফাতকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে ভেবেই প্রশান্তি আসে সোহার অন্তরে। সারাফাতকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে ওর কানে টেচে মুখ নিয়ে কিছু একটা বলে সোহা। সোহার কথা শুনে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে রাখে সারাফাত। সোহার ভয় হয়, মনে হয় সারাফাতের বুঝি ওর আইডিয়া পছন্দ হয়নি। কেমন করুণ চোখে সারাফাতের দিকে তাকিয়ে থাকে সোহা। কিন্তু তাকে অবাক করে দিয়ে সারাফাত জড়িয়ে ধরে সোহাকে। কপালে চুমু দিয়ে বলে, বাহ, আমার বউটার মাথায় তো দারুণ বুদ্ধি। কি সুন্দর একটা পথ বের করে ফেলেছো তুমি। এই ট্যাগটার মাধ্যমে আমরা সবকিছু জানতেও পারবো, আবার প্রমাণও আমাদের হাতে চলে আসবে। সোহার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। এই প্রথম সারাফাত তাকে এতটা নিবিড়ভাবে জড়িয়ে ধরল। এই ছোঁয়ায় ভালোবাসার উষ্ণতা অনুভব হচ্ছে সোহার। মনটা কেমন খুশিতে আত্মহারা হয়ে উঠছে তার। স্বামীর ভালোবাসা ছোঁয়ায় বুঝিয়ে এতটা ভালো লাগা মিশে থাকে, জানা ছিল না সোহার। সোহারও ইচ্ছে করছে সারাফাতকে জড়িয়ে ধরতে, কিন্তু কোন এক জোরতায় পারছে না সে। পরের দিনই সারাফাত সোহার কথা মতো কিছু সিক্রেট সিসি ক্যামেরা আর মাইক্রোফোন চুপি চুপি রুনার রুমে লাগিয়ে দেয়। এরপর থেকে রুনার প্রতিটা মুহূর্তে নজর রাখতে শুরু করে তারা। সোহার আদেশে রুনার বাইরে বের হওয়া নিষেধ। অফিসে যেতে না পারায় এখন তার চাকরি নিয়ে টানাটানি। তাই রুনা এক প্রকার অস্থির হয়ে উঠেছে। রুনা ভাবনায় পড়ে যায়, সে তো আর সারাফাতের সাথে সত্যি সত্যি সংসার করতে বিয়ে করেনি। তার উদ্দেশ্য সফল হলেই সে ফিরে যাবে তার ভালোবাসার মানুষটার কাছে। কিন্তু সারাফাতের কাছ থেকে নিজের উদ্দেশ্য সফল করা যে কখনোই সম্ভব না তা বেশ ভালোই বুঝতে পারছে রুনা। কেননা সবকিছুই সোহার হাতের মুঠোয় রয়েছে। এর মধ্যে যদি অফিসের চাকরিটা হারায়, তাহলে রুনার একুল ওকুল দুকুলি যাবে। চিন্তায় অস্থির রুনা শেষমেশ ভুলটা করেই ফেলল। রুমে বসে কল দিল নিজের পার্টনারকে। তাদের সমস্ত প্ল্যান, কিভাবে কি করে সারাফাতকে ফাঁসিয়েছে সবটা নিয়ে তর্কে জড়ালো রুনা অপর পক্ষের সাথে। তার পক্ষে যে আর এখানে থেকে অভিনয় করা সম্ভব না, এটাই মূলত তাদের বাক বিতণ্ডার কারণ। অনেক কথা কাটাকাটির পর রাতে চুপি চুপি দেখা করে লাস্ট একটা প্ল্যান করার সিদ্ধান্ত নিয়ে কর কাটল রুনার। সোহা নিজের মোবাইলে এর সবটাই দেখেছে এবং শুনেছে। শান্ত মস্তিষ্কের সোহা একটু উত্তেজিত না হয়ে পরবর্তীতে তাদের কি করতে হবে ভাবে নিয়েছে অলরেডি। আগেই সবকিছু না জানিয়ে শুধুমাত্র সারাফত আর ফাহাদকে জরুরি কথা আছে বলে বাইরে কোথাও দেখা করতে বলেছে সে। লাঞ্চ টাইমে ওরা তিনজনে মিলিত হবে সারাফতের অফিসের কাছাকাছি একটা ক্যাফেতে। সোহা প্রায় 20 মিনিট যাবৎ ক্যাফেতে বসে আছে তাদের অপেক্ষায়। ছোট্ট নিশান ঘুমিয়ে আছে মায়ের কোলে। অপেক্ষা করতে করতে ভীষণ বিরক্ত সোহা। কিন্তু ফাহাদ, সারাফত কারোরই আসার নাম নেই। আরো প্রায় 5 মিনিট পুরো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফাহাদ, আর তার পেছনে সারাফত। ওরে সামনে আসতেই সোহার আগে চিরবিড়িয়ে এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে ফাহাদ হাসতে হাসতে বলে,
তোর জামাই এতই হ্যান্ডসাম যে মেয়ে তো মেয়ে আজকাল ছেলেরা তাকে ইমপ্রেস করতে চায়। সোহা ফাহাদের কথা বুঝতে না পেরে তাকিয়ে থাকলে ফাহাদ তাকে সবটা খুলে বলে। ঘটনা এই যে শারাফাত অফিস থেকে বের হওয়ার সময় রিয়াদ নামে তার এক কলিগ শারাফাতের পথ আটকে দাঁড়ায়। এরপর শুরু হয় এ বেচারার রুনার তোষামোদী। রুনা অনেক শিক্ষিত, স্মার্ট, ভালো জব করে। শারাফাতের সাথে রুনাকে অনেক মানায়। আরো নানান ভাষণ দিতে থাকে ছেলেটা। রিয়াদের এত বাজে বকায় বিরক্ত হয়ে শারাফাত ফাহাদকে মেসেজ করলে ফাহাদ গিয়ে গুরুত্বপূর্ণ কাজের বাহানায় তাড়া দিয়ে ওখান থেকে বের করে আনে শারাফাতকে। আর তাই ওদের আসতে এতটা দেরি। সবটা শুনে সোহা কিছুক্ষণ নিঃশব্দে কিছু একটা ভাবে। তারপর হঠাৎই শারাফাতকে প্রশ্ন করে, এই রিয়াদই কি সেই যে শারাফাত আর রুনার সাথে ওই অফিস সরে গিয়েছিল? শারাফাত হ্যাঁ উত্তর দিতেই সোহা বাঁকা হাসে। সে পেয়ে গেছে রুনার পার্টনারকে। এবার আরো সহজ হবে সবটা ঠিক করতে। সোহাকে এভাবে হাসতে দেখে ওরা দুজনেই অবাক হয়। বুঝতে পারে না সোহার এমন রহস্যময় হাসির কারণ। সোহা ওদের দুজনের চাহনি দেখিয়ে বুঝতে পারে ওদের প্রশ্ন। তাই সবটা বুঝিয়ে বলতে শুরু করে সে। রুনার আজকের ফোন কলের ভিডিও ফুটেজ দেখায়, যেটা স্পষ্ট হয় রুনার যে কোন পার্টনার আছে। আর শারাফাত আর রুনার ওই ছবিগুলো তো কেউ একজন তুলেছে। এমন কেউ একজন, যার সাথে রুনার যোগসূত্র আছে। আর এই সন্দেহটা রিয়াদের উপরেই যায়, কেননা শারাফাত আর রুনার সাথে ওই সময় রিয়াদ ছিল সেখানে। আবার আজ শারাফাতের কাছে রুনার হয়ে তাড়াতাড়ি করা সবটা মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করলেই পরিষ্কার বোঝা যায় রিয়াদই রুনার সেই গোপন পার্টনার। যেহেতু আজ রাতে রুনা তার পার্টনারের সাথে দেখা করবে, এটাই মোক্ষম সুযোগ ওদের হাতে ধরার। সেই অনুযায়ী আজ রাতেই রুনার উপর নজর রেখে সবটা সামনে আনবে ওরা। পরিকল্পনা মাফিক কাজ করার জন্য এখন থেকেই প্রস্তুতির জন্য যে যার মতো বেরিয়ে পড়ে ওরা। এখন শুধু রাতের অপেক্ষা। মধ্যরাত। সোহা, শারাফাত নিজেদের অন্ধকার রুমে বসে পেতে আছে, কখন রুনা বের হবে তার পার্টনারের সাথে দেখা করার জন্য। অন্যদিকে ফাহাদ সোহাদের বাড়ি থেকে কিছুটা দূরে নিজেকে আড়াল করে রেখেছে। তারও একটি লক্ষ্য। রুনা নামক মেয়েটা তার আদরের বোনের জীবনে অশান্তি হয়ে এসেছে। যেভাবেই হোক ওই মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক 5 মিনিট পর রুনা নিজেকে একটা কালো চাদরে মুড়িয়ে শব্দহীন ধীর পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। শারাফাত সোহা সতর্কতার সহিত পিছনায় রুনার। বাড়ি থেকে একটু দূরে কেউ একজন কালো হুডিতে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে। অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত মানুষটার। রুনা এসেই হুডি পরা মানুষটাকে জড়িয়ে ধরে। দেখেই বোঝা যাচ্ছে তারা একে অপরের কতটা কাছের। রুনা লোকটাকে জানায় তাদের প্রথম পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ। শারাফাতের সমস্ত সম্পত্তি সোহার নামে করে দিয়ে গেছে শারাফাতের মা। আর ওই মেয়ে যা চতুর, সে কিছুতেই সম্পত্তি দিবে না তাদের। লোকটা কিছুক্ষণ ভাবে, তারপর বলে সোহার দুর্বলতায় আঘাত করব আমরা। আর সেটা হলো নিশান, শারাফাতের ছেলে। যে ছেলের জন্য সোহা নিজের বোনের বরকে বিনা বাক্যে বিয়ে করেছে, তাকে নিশ্চয়ই খুব ভালোবাসে মেয়েটা। ছেলের জীবনের কাছে এসব সম্পত্তি কিছুই না। তাই এখন আমাদের নিশানকে তুলতে হবে। অন্যদিকে ওই লোকটার কথা শুনে রাগে গজগজ করতে থাকে শারাফাত। ফাহাদ অনেক কষ্টে শারাফাতকে আটকে রেখেছে। রাগের মাথায় ভুল করে ফেললে ওদের এতদিনের সব কষ্ট বৃথা যাবে যে। সোহা এতক্ষণ আড়ালে থেকে রুনার আর ওই লেকটার সব কথা ভিডিও রেকর্ড করেছে। রাস্তায় সোডিয়াম লাইটের আলোয় পরিষ্কার বোঝা যাচ্ছে ভিডিওতে থাকা মানুষগুলোকে। ভিডিও অফ করে হাসে সোহা। প্রশান্তির হাসি, সে পেরেছে তার স্বামীর বিপদ কাটাতে। ফাহাদকে কিছু একটা ইশারা করতেই সে অন্যদিকে চলে যায় নিজের কাজ করতে। সোহা শারাফাতের হাত ধরে টেনে নিয়ে যায় রুনা ও সেই মুখোশধারীর সামনে। ওদের দুজনকে আসতে দেখেই ভয় পেয়ে যায় রুনা। শারাফাত গিয়ে একটানে লোকটার হুডির টুপিটা খুলে মুখে থাকা মাস্কটা খুলে ফেলে। বেরিয়ে আসে একটা পরিচিত মুখ। সোহার অনুমানই ঠিক ছিল। মানুষটা আর কে না, রিয়াদ, শারাফাতের জুনিয়র কলিগ। শারাফাত রাগ কন্ট্রোল করতে পারল না, আর পরপর কয়েকটা ঘুষি পড়ল রিয়াদের নাকে মুখে। রুনা চিৎকার করে উঠল। ভালোবাসার মানুষটার আঘাত সহ্য করতে পারে না সে।
সোহা অনেক কষ্টে সারাফাতকে দূরে সরিয়ে আনে। তারপর নিজে এগিয়ে যায় রুনার দিকে। শান্ত কণ্ঠে প্রশ্ন করে, কেন এমনটা করলে? কেন ফাঁসালে সারাফাতকে? কেনই বা এখন আমার ছেলের দিকে হাত বাড়ানোর কথা ভাবলে? তুমি যে অন্যায় করেছ, তার শাস্তি কি হতে পারে ভেবে দেখেছ? রুনার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। সে এখন কি করবে বুঝতে পারছে না। এইভাবে ধরা পড়ে যাবে কল্পনাও করতে পারেনি রুনা। ভয়ে ভয়ে সবটা খুলে বলল সে। সারাফাতের সম্পত্তির লোভে পড়ে এমনটা করে ফেলেছে ওরা। আর কখনো কারোর সাথে এমনটা করবে না বলে বারবার মাফ চাইতে থাকে। এর মধ্যেই ফাহাদ পুলিশ নিয়ে হাজির হয়। পুলিশ দেখে রিয়াদ রুনা দুজনেই আটকে ওঠে। রুনা সারাফাতের পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তবে সারাফাত কোন বার্তা দেয় না। ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। সারাফাত, সোহা আর ফাহাদও যায় থানায়। সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে রিয়াদ রুনার নামে মামলা দায়ের করে সারাফাত। যেহেতু সারাফাত আর রুনার বিয়ে হয়েছিল, তাই আদালতে রুনার সকল চক্রান্তের প্রমাণ তুলে ধরে ডিভোর্সের আবেদন করার কথা জানায় পুলিশ। ততদিন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই তাদের হাতে। থানা থেকে বেরিয়ে ফাহাদ চলে যায় নিজের বাসায় আর সারাফাত ও সোহাকে নিয়ে ফিরে আসে তার বাড়িতে। আজ যেন শান্তি অনুভব করছে সারাফাত। এই কয়েকদিন কেমন দম বন্ধ হয়ে আসতো তার। নিজেকে বড্ড অপরাধী মনে হতো। সোহা আর তার মাঝে তৃতীয় ব্যক্তির আগমনে সবটা এলোমেলো করে দিয়েছিল। তবে আজ থেকে আবারও সব ঠিকঠাক ভাবতেই মনটা আনন্দে ভরে উঠছে সারাফাতের। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে সোহাকে নিজের এবং নিশানের লাগেজ প্যাক করতে দেখে ভড়কে যায় সারাফাত। তড়িঘড়ি করে উঠে এসে সোহার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। অবাক কণ্ঠে বলে, কি ব্যাপার সোহা, তুমি লাগেজ কেন প্যাক করছো? আমরা কি কোথাও যাচ্ছি? সোহা প্রতি উত্তরে ফলে, আপনি না আমি আর নিশান যাচ্ছি। আপনি স্বইচ্ছায় হোক আর চাপে পড়েই হোক আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি এনেছেন। এর শাস্তি স্বরূপ আমরা চলে যাচ্ছি। ওই শাকচুন্নিটার সাথে ডিভোর্সের ঝামেলা মিটে গেলে বাবার কাছে নতুন করে প্রস্তাব নিয়ে যাবেন। যদি তিনি রাজি হন তাহলে হয়তো আপনার কপালে বউ থাকতে পারে। তা না হলে দেবদাস হয়েই না হয় কাটিয়ে দিবেন বাকিটা জীবন। সারাফাত সোহাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, তা প্রস্তাব নিয়ে গিয়ে কি নতুন করে আপনাকে বিয়ে করতে বলছেন ম্যাডাম? বিয়ে করার এত শখ আপনার কবে হলো? আর হঠাৎ করেই মাথায় এই বুদ্ধিটা কেন আসলো যদি একটু বলতেন, আমি ধন্য হতাম আর কি। সোহা লজ্জা পায়, মিনমিন করে বলে, বারে বিয়ে নিয়ে মেয়েদের কত শখ থাকে আপনি জানেন। প্রথমবার তো সবকিছুই অনাকাঙ্ক্ষিত ছিল। আমার সব আশায় জল ঢেলে একটা সাদামাটা থ্রিপিস পরে কবুল বলেছিলাম। আর আমার বর, সে তো মাশাআল্লাহ, একটাবার আমার দিকে ফিরে তাকায়নি। সারাফাত সোহার কথায় শব্দ করে হাসে। এই যে এতটা গোছানো ম্যাচিউর সোহাও বাচ্চামো করতে পারে দেখে বুকটা প্রশান্তিতে ভরে গেল তার। সোহার কপালে চুমু খেয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে সারাফাত বলল, তোমাকে এমন বাচ্চামো রূপেই বেশি মানায় সোহা। তুমি সবার সামনে ম্যাচিউর, শান্তশিষ্ট থাকলেও আমার কাছে এসে এমন আদুরে বাচ্চা হয়ে যাও প্লিজ। তোমার এই বাচ্চামো, তোমার চঞ্চলতা দেখে আমি বিমোহিত হতে চাই প্রতিটা মুহূর্ত। বারবার প্রেমে পড়তে চাই এই চঞ্চলা ফড়িংটার। বলেই আলতো ঠোঁট ছোঁয়ালো সোহার ঠোঁটে। এই একটু ছোঁয়ায় কি ছিল জানা নেই সোহার। তার সারা শরীর কেমন শিরশির করে উঠল। এক অন্যরকম অনুভূতি দোলা দিতে লাগলো সোহার মনে। লজ্জায় মাথায় নিচু করে ফেলল সোহা। ধীর কণ্ঠে বলল, আমি লাল বেনারসি পরে আপনার মনের মতো করে বউ সেজে আবারও আপনার বাড়িতে ফিরে আসতে চাই, ঠিক যেমনটা সেজে আপা এসেছিল। আমি জানি আমার স্বামী আমার এই ইচ্ছেটা পূরণ করবে। কেটে গেছে 1 সপ্তাহ। আজ কোর্টে পেশ করা হয়েছে রিয়াদ রুনাকে। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের দুজনকেই 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারাফাতের সাথে ডিভোর্সের কথা আসলে রুনা অনেক কান্নাকাটি করেছে ডিভোর্স না দেওয়ার জন্য। সে সারাফাতের সাথে সংসার করতে চায়। কিন্তু সারাফাত আদালতকে জানিয়েছে তার স্ত্রী রয়েছে। তাকে ছাড়া আর কাউকে সে স্থান দিতে পারবে না। যেহেতু রুনা সারাফাতকে ঠকিয়ে বিয়ে করেছে, ডিভোর্স পেতে কোন ঝামেলায় পোহাতে হয়নি সারাফাতকে।
সবটা খুব সুন্দরভাবে সম্পন্ন করে সারাফাত সোজা চলে গেছে শ্বশুর বাড়ি। আজ সবাই খুব খুশি। এতদিন পরে মাথার উপর থেকে আপদ নেমেছে। সারাফাতকে তার শাশুড়ি নিজ হাতে খাইয়ে দিয়েছেন। তার ছেলে নেই, দুই মেয়ের একটা মেয়ে তাদের ছেড়ে চলে গেছে। এখন সোহা আর সারাফাতই তাদের সন্তান। সবাই মিলে আলোচনা করে ঠিক করলো 5 দিন পর আয়োজন করে আবারও সারাফাত সোহার বিয়ে হবে। সব ঠিকঠাক করে চলে যাওয়ার আগে সারাফাত গেল নুহার রুমে। ওই রুমে এখনো কেমন নুহার গায়ের ঘ্রাণ পাওয়া যায়। সারাফাত কিছুক্ষণ চুপ করে বিছানায় শুয়ে থেকে ফিসফিস করে বলল, আমি অনেক চেষ্টা করেছি নুহা, নিজেকে সামলে রাখতে, কিন্তু পারিনি। সোহার যত্ন আর ভালোবাসায় আবারও আমি প্রেমে পড়েছি। আমি ভালোবেসেছি তোমার সেই আদুরে পুতুলটাকে। তুমি বলতে না, তোমার পুতুলটা এতটাই মিষ্টি যে তাকে ভালো না বেঁচে থাকা যায় না। আমিও পারিনি সোহাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে। তোমার জায়গা আমার মনে সবসময় থাকবে নুহা। তুমি নেই তো কি হয়েছে, আমি এখনো আমার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। আর এখন তো তোমার পুতুলটাও আমার নিঃশ্বাসের একটা অংশ হয়ে গেছে। জায়গা করে নিয়েছে আমার হৃদয়ের ঠিক তোমার পাশটায়। তোমরা দুজন আমৃত্যু আমার মনের মণিকোঠায় জীবন্ত হয়ে রবে। আমি আমার সবটা দিয়ে আগলে রাখবো তোমার আদুরে পুতুলটাকে। নিজ মনের সমস্ত অনুভূতি প্রথম ভালোবাসার মানুষটার কাছে ব্যক্ত করে সারাফাত বেরিয়ে এলো রুম থেকে। তার চোখগুলো এখনো জ্বলজ্বল করছে, টলমল করছে জলে, যেন পলক ফেললেই তা গড়িয়ে পড়বে। সোহার রুমে গিয়ে দেখে সোহা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সারাফাত সোহার কাঁধে হাত রাখতেই ফিরে তাকালো সোহাট। তার চোখে পানি। সারাফাতকে দেখেই জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সে। অস্ফুট স্বরে আওড়ালো আপা শব্দটা। সারাফাত বিচলিত হলো, সোহা কি সে নুহার রুমে গিয়ে সময় কাটানোয় কষ্ট পেল? কিন্তু সোহা তো এমন না। তাই বিষয়টা ভালো করে বুঝতে জিজ্ঞেস করলো সোহাকে, কি হয়েছে সোহা, কেন কাঁদছো তুমি? তুমি কি কোন কারণে কষ্ট পেয়েছো? বলো আমাকে। সোহা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, আমি আপনার বলা প্রতিটা কথা শুনেছি। আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমি কি করে পারলাম আপার জায়গা নিতে? আপা আমাকে কতটা ভালোবাসতো, আর আমি কিনা আপার সংসারটা নিজের করে নিয়েছি। আপা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, সে আমাকে কখনো মাফ করবে না। সারাফাত নিশ্চিন্ত হলো। সোহার মনে নুহাকে নিয়ে কোন সংশয় নেই, এটা জেনে তার খুব ভালো লাগছে। সে সোহাকে শান্ত করতে বলল, কে বলেছে তুমি নুহার জায়গা নিয়েছো? তুমি তোমার নিজের যোগ্যতায় আমার মনে জায়গা করে নিয়েছো। আর আমি নুহাকে আগে যেন ভালোবাসতাম, এখনো বাসি আর ভবিষ্যতেও বাসবো। নুহা আর তুমি দুজনেই আমার মনের পুরোটা জুড়ে রয়েছো। তাই আর কখনো এসব ভেবে নিজেকে কখনো দোষী ভাববে না। নুহা থাকলে তো আর তুমি আমি কখনো এক হতাম না। নুহার চলে যাওয়া আর তোমার আমার এক হওয়া সবটাই আল্লাহর ইচ্ছা। নুহাও হয়তো খুব খুশি হয় যখন দেখে তার পুতুলটা তার সংসারটা আগলে রাখে। তাই এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে নিজের সংসারে ফেরার প্রস্তুতি নাও। কেটে গেছে 5 দিন। আজ সারাফাত সোহার বিয়ে। সোহার ইচ্ছে অনুযায়ী নুহার বিয়ের শাড়ি গয়না দিয়ে সে বউ সেজেছে। একদম সারাফাতের মনের মতো, সারাফাতের বউ। কাজী দিকে পুনরায় কবুল বলে আবারও পবিত্র বন্ধনে আবদ্ধ হলো দুটি সত্তা। সোহা নিঃসন্দেহে নিজের বুকে জড়িয়ে ধরে মনে মনে বলে, আমি আজ পুরোপুরিভাবে তোর ফেলে যাওয়া সবকিছুর দায়িত্ব নিলাম। এতদিন তোর সংসার আর ছেলেকে সামলালেও আজ থেকে তোর ভালোবাসার মানুষটাকেও সামলানোর দায়িত্ব আমার। বিদায়কালে সোহার মা বাবার চোখে পানি। এই যে আনন্দ অশ্রু। এতদিনে তাদের আদরের মেয়েটার জীবনটা সুন্দর সাজানো গুছানো হতে যাচ্ছে। মাঝে মাঝেই অনুশোচনা হতো খুব। নিজেদের অপরাধী মনে হতো যখন দেখতো মেয়েটার ছন্নছাড়া সংসারটা। তবে আজ সবটাই ঠিক হয়েছে। তাদের মেয়ে পেরেছে নিজের ভালোবাসায় সবটা আগলে নিতে নিজের মতো। সোবহান তালুকদার আনন্দের সহিত বিদায় দিল মেয়েকে। বাসর ঘরে বসে আছে সোহাট। ঘোমটার নিচে রয়েছে তার খুশিতে চিকচিক করা মুখটা। প্রিয় জিনিসটা পেয়ে যাওয়ার খুশিতে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে সোহার। আজ সে তার ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়েছে।
নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মনে হচ্ছে সোহার। খট করে দরজা বন্ধের আওয়াজ হলো। সারাফাত এসেছে। মনে মনে ভাবে প্রায় 1.5 বছর ধরে সোহার সারাফাতের স্ত্রী হলেও কখনো তাদের কাছাকাছি থাকা হয়ে ওঠেনি। আজ থেকে তাদের মাঝে আর কোন দূরত্ব থাকবে না। সব দূরত্ব ঘুচিয়ে নিবে সারাফাত। পূর্ণ মর্যাদা দিয়ে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিবে সোহাকে। ঘোমটা তুলে দিতেই সারাফাত দেখতে পেল জল চিকচিক করা এক জোড়ে চোখ সহ এক মায়াবী মুখশ্রী। কান্নার ফলে সোহার ফোলা ফোলা ফর্সা গালগুলো টমেটোর মতো তসতসে লাল হয়ে আছে। তীর তীর করে কাঁপতে থাকার ঠোঁট কেমন যেন টানছে সারাফাতকে। সারাফাত মুগ্ধ হয়ে দেখল নিজের অর্ধাঙ্গিনীকে। সারাফাত সোহাকে নিয়ে ছাদে এসেছে। নিজে দোলনায় বসে সোহাকে টেনে নিজের কোলে বসিয়ে তার কাঁধে থুতনি ঠেকিয়ে রেখেছে। এক দৃষ্টিতে আকাশে চাঁদের দিকে তাকিয়ে সারাফাত বলে, নুহার সাথে যেদিন আমার নতুন জীবনের সূচনা হয় সেদিন ছিল পূর্ণিমা। আর আজ তোমার আমার নতুন সূচনা হলো ওই পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে। জানো যেদিন রুনার সাথে ওই ঘটনাটা ঘটলো, আর রুনা আমাকে ছবিগুলো দেখিয়ে বলল তাকে বিয়ে করতে, তা না হলে সে পুলিশের কাছে যাবে, আমি খুব ভয় পেয়েছিলাম। আমার শুধু বারবার মনে হয়েছিল আমি তোমার প্রতি অন্যায় করে ফেলেছি। বারবার মনে হয়েছে সবটা জানার পর তুমি আমাকে ঘৃণা করবে। কিন্তু আমি ভুলছিলাম। কি করে এতটা বিশ্বাস করলে আমায় সোহা? প্রতি উত্তরে মুচকি হেসে সোহা বলে, যে স্বামী তার ঘরে আমার মতো সুন্দরী বউ রেখেও একটা বছর নিজেকে সামনে রাখতে পারে, সে অন্য কোন নারীর প্রতি ঝুঁকবে না তা আমার থেকে ভালো আর কে জানবে। যদি আপনার প্রতি বিশ্বাসই না থাকে তো কেমন স্ত্রী আমি আপনার? সারাফাতের মুখে ফুটে ওঠে এক প্রশান্তির হাসি। সে তার স্ত্রীর বিশ্বাস অর্জন করতে সক্ষম। যে সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস সে সম্পর্ক খুব মজবুত হয়। তা ভাঙার সাধ্য কারণেই। সারাফাত সোহার কপালে কপাল ঠেকিয়ে বলে, আজ আমি 3টা কারণে ভীষণ খুশি। কারণগুলো জানো? 1, তোমার বিশ্বাস অর্জন করতে পেরে। 2, তুমি নামক পাখিটাকে আমার হৃদয় পিঞ্জিরায় আবদ্ধ করতে পেরে। আর 3, সবচাইতে বড় কারণ, তুমি আবারও তোমার সংসারে ফিরে আসা। সমাপ্ত। সারপ্রাইজ পর্ব। 5 বছর পর। বিকেলের নিয়ন আলোয় কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে এক রমণী। কালো রঙের শিফন শাড়ি পরিহিতা রমণীর দৃষ্টি সমুদ্রের দিকে। সমুদ্রের ঢেউ এসে বারবার তার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, এতে রমণীর কোন হুঁশ নেই। সে তো সমুদ্রের বিশালতা মাপতে ব্যস্ত। হঠাৎই একটা পরিচিত কণ্ঠস্বর শুনে ধ্যান ভাঙে রমণীর। সে ঘুরে তাকায় কণ্ঠের উৎপত্তির দিকে। রমণীর মুখটা সামনে ভেসে উঠতেই দেখা গেল সেই পরিচিত মুখ। সোহা তালুকদার খান। সোবহান তালুকদারের আদরের রাজকন্যা আর সারাফাত খানের রাজ্যের রানী সে। আর তার সবচাইতে বড় পরিচয় হলো সে নিশান খান ও সারহা খানের জননী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সারহা খান সারাফাত ও সোহার দ্বিতীয় সন্তান। নিশানের চোখের মণি, তার অতি আদরের ছোট বোন সে। সমস্ত ঝঞ্ঝাট শেষ করে সারাফাত সোহা যখন পুনরায় এক হয় বাসর রাতেই তারা ঠিক করেছিল আর কখনো কোন সন্তান নিবে না। নিশানই হবে তাদের একমাত্র সন্তান। কিন্তু বিধিবাম, চাইলেই কি সব সম্ভব? নিশানের যখন 4 বছর বয়স, তখন থেকেই তার আবদার শুরু খেলার সাথী হিসেবে একটা ভাই চাইত। দিনে দিনে নিশানের এই ভাই চাওয়াটা যেন জেদে পরিণত হয়েছিল। সে দিন দিন নিজেকে গম্ভীর করে ফেলেছিল। কারো সাথে কথা বলতো না, খেলতো না। সারাফাত সোহা টেনশনে পড়ে গেল। এত ছোট বয়সে এত গম্ভীর হয়ে গেলে ভবিষ্যতে কি হবে ভাবতেই তাদের গা শিউরে ওঠে। ছেলেকে খুশি করার জন্য অবশেষে তারা রাজি হয় আবারও বাবা মা হওয়ার জন্য। এর ঠিক 2 মাস পরই তারা জানতে পারে সোহা প্রেগন্যান্ট। সেদিন সকলে খুশি হলেও খুশি হতে পারেনি সারাফাত। তার মনে যে ভয় বাসা বেঁধেছে। এর আগের বারও তো সন্তান জন্ম দিতে গিয়ে সারাফাতের প্রথম ভালোবাসা, তার স্ত্রী নুহা আর তার কাছে ফিরে আসেনি। সোহার বেলায় ওর যদি এমন হয়, তাহলে আর বাঁচতে পারবে না সারাফাত। সোহার প্রেগন্যান্সির পুরোটা সময় সারাফাত খুব ভয়ে ভয়ে ছিল। সোহার বাবা মাকে এনে রেখেছে নিজের বাড়িতে, যেন সোহার যত্নে কোন ত্রুটি না হয়। সারাফাত নিজেও যথেষ্ট খেয়াল রেখেছে সোহার। অবশেষে চলে আসে সেই দিন। সোহার লেবার পেইন উঠলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সারাফত তখন ভয় পায় খুব। সোহাকে যখন ওটিতে নেওয়া হয় সারাফত তখন হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায় কাছের মসজিদে। সে 2 রাকাত নফল নামাজ আদায় করে দুহাত তুলে আল্লাহর দরবারে। তার একটাই চাওয়া আল্লাহর কাছে, তিনি যেন তার স্ত্রী সন্তানকে সুস্থ অবস্থায় তার কাছে ফিরিয়ে দেন। একবার তিনি তার প্রিয়তমা স্ত্রীকে কেড়ে নিয়েছেন, সেই অভাব ঘোচাতে আবারও তার জীবনে আশার আলো হয়ে এসেছে সোহা। এবার আর তাকে হারাতে পারবে না সে। প্রায় ঘন্টাখানেক পর ফাহাদ ছুটে আসে মসজিদে। দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও থেমে থেমে বলে, তাড়াতাড়ি চলো সারাফাত, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার বউ বারবার ডাক্তারদের বলে দিয়েছে মেয়েকে যেন সবার প্রথম তোমার কোলে দেয়। এখন তোমার জন্য আর বাকি সবাই ও আমাদের রাজকন্যাকে দেখতে পাচ্ছে না, কোলে নিতে পারছে। সারাফাত তাড়াতাড়ি মোনাজাত শেষ করেই প্রথমে প্রশ্ন করে, আমার সোহা কেমন আছে ফাহাদ? সে ঠিক আছে তো? তাড়াতাড়ি চলো, আমি আমার সোহাকে দেখব বলেই মসজিদ থেকে বের হয়ে আসে। ফাহাদ জানতো এমনটাই হবে। 4টা বছর ধরে দেখে আসছে সারাফাত সোহাকে নিয়ে কতটা পজিটিভ। সারাফাত হাসপাতালে এসে সবার আগে যায় সোহার কাছে। প্রিয়তমা স্ত্রীকে সুস্থ দেখে যেন তার কলিজা ঠান্ডা হয়ে যায়। সারাফাত অনেকক্ষণ সোহাকে নিজের বুকের মাঝে আগলে রাখে, তার কপালে গালের ঠোঁটে ভালোবাসার পরশিকে আদর করে দেয়। তারপর যায় নিজের মেয়েকে দেখতে। মেয়েকে কোলে নিতেই যেন সারাফাতের মনে হলো তার মা আবার ফিরে এসেছে। মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সে মেয়ের কপালে কপাল ঠেকিয়ে বিড়বিড় করে বলল, তুমি ফিরে এসেছো আম্মু। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। তুমি আমার করা যে অন্যায়ের কথা মানতে না পেরে আমাকে ছেড়ে চলে গেছিলে, সেই অন্যায়টা আমি করিনি আম্মু। তোমার ছেলেকে ফাঁসানো হয়েছিল। জানো আম্মু, তুমি আমার জন্য সঠিক মানুষটাকেই বেছে দিয়েছিলে। আমার এত বড় একটা কাণ্ডে সোহা আমাকে বিশ্বাস করেছিল। আমার পাশে থেকে লড়াই করে ওই বিপদ থেকে উদ্ধার করেছে ও আমাকে। সত্যিই আমি অনেক ভাগ্যবান আম্মু, সোহার মতো একজন জীবনসঙ্গী পেয়ে। এখন তো সে আবারও তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সোহা আমার কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। সেদিন সারাফাতের কথা শুনে সবার চোখে পানি এসেছিল। একটা মানুষ নিজের স্ত্রীকে কতটা ভালোবাসলে এভাবে কাঁদাতে পারে তা সারাফাতকে দেখেই বোঝা যায়। সারাফাত তার মেয়ের নাম রাখে সারহা খান। সারহা হয়ে ওঠে খান পরিবারের সবার চোখের মণি। নিশান প্রথমে ভাইয়ের জন্য মন খারাপ করলে ছোট্ট সারহাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। সারাফাত তার শ্বশুর শাশুড়িকে নিজেদের কাছে রেখে দেয়। তাদের কোন ছেলে সন্তান নেই, আর 2 মেয়ের একটা মেয়ে আল্লাহর ডাকে তাদের ছেড়ে চলে গেছে। এখন সোহাই তাদের একমাত্র সম্বল। তাছাড়া সারাফাতেরও মা বাবাকেও বেঁচে নেই। তারা সারাফাতেরও মা বাবা। তাই সারাফাতি ছেলে হিসেবে ওনাদের দায়িত্ব নেয়। বাবা মা 2 সন্তান আর পাগলাটে প্রেমিক পুরুষকে নিয়ে ভালোই কাটে সোহার সংসার। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। আর 3 দিন পর সারহার প্রথম জন্মদিন। তাই তো নিশান আবদার করে বোনের জন্মদিন সে দূরে কোথাও ঘুরতে গিয়ে পালন করবে। সোহার সম্মতি না থাকলেও সারাফাত ছেলেকে সাপোর্ট করে সবাইকে নিয়ে চলে আসে কক্সবাজার সমুদ্র সৈকতে। কল সারহার জন্মদিন। সারাফাতরা একদিন আগে এসেছে কক্সবাজার। আর এখন সোহা সমুদ্র তীরে দাঁড়িয়ে সমুদ্রের উত্তাল ঢেউ উপভোগ করছে, আর পাশেই ভেজা বালিতে বসে বসে নিশান আঁকিবুকি করে খেলছে। সারহা ঘুমিয়েছিল বিধায় সারাফাত মেয়েকে নিয়ে রুমেই শুয়েছিল। মেয়ের ঘুম ভাঙতেই তাকে নিয়ে চলে আসে স্ত্রী আর ছেলের কাছে। ভাইকে বালিতে বসে খেলতে দেখে ছোট্ট সারহাও হা করে নেমে যেতে চায় বাবার কোল থেকে। সারাফাত মেয়ের আনন্দ বুঝে তাকে নামিয়ে দেয় বালিতে। তারপর এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে প্রিয়তমাকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি আসতে চাইছিলে না কেন বউ পাখি? না আসলে আমার কত কিছু মিস হয়ে যেত বলতো। সোহা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সারাফাতের দিকে। এখানে না আসলে কি মিস হয়ে যেত তা বুঝতে পারছে না সে। সোহা প্রশ্ন করবে তার আগে সারাফাতই বলে, বিয়ের 6 বছর হলে কি হবে, এখনো আমার কপালে হানিমুনটা জুটলো না নিরামিষ বউয়ের জন্য। আর তাই তো ছেলে বায়না করতেই রাজি হয়ে গেলাম। এক ঢিলে 3 পাখি মারা হয়ে গেল আমার। ছেলের ঘোড়াও হলো, মেয়ের জন্মদিনও পালন হলো, আর আমার হানিমুনটাও হলো।
বলেই মিটিমিটি হাসতে থাকে সারাফাত। সোহা লজ্জায় লাল হয়ে উঠল সারাফাতের এমন কথায়। সারাফাতের বুকে মৃদু আঘাত করে বলল, যার নির্লজ্জ একটা বলেই মুখ লুকালো সারাফাতের বুকে। যেন এটা তার সবচাইতে প্রশান্তির জায়গা। সারপ্রাইজ। সারাফাত সোহা জুটিকে খুব মিস করছিলাম, তাই লিখে ফেললাম একটু। আমার ভালোবাসাগুলোর জন্য বোনাস হিসেবে।